সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই আমাদের আজকে দেশের কথা দেখার জন্য। আসসালামু আলাইকুম। আজ আমাদের সাথে যুক্ত হয়েছেন সম্মানিত অতিথি হিসেবে একজন প্রখ্যাত সাংবাদিক, যিনি ভারতের বাসিন্দা, এবং আমরা ওনাকে খুব ভালোভাবেই চিনি। একজন আন্তর্জাতিক বিশ্লেষক এবং প্রখ্যাত দিল্লি বেসড একজন সাংবাদিক, চন্দন নন্দী। এবং আমাদের সাথে যুক্ত হয়েছেন জনাব ফাহাদ জাহেদ, মেম্বার সেক্রেটারি, বাংলাদেশ সেন্টার ফর রিপাবলিকানস, কোর ফ্যাকাল্টি মেম্বার, নর্থ সাউথ ইউনিভার্সিটি, যিনি একাধারে একজন শিক্ষাবিদ এবং ভূ রাজনৈতিক বিশ্লেষক হিসেবেও সুপ্রসিদ্ধ আমাদের দেশে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানে যাবার আগে যে বিষয়টি নিয়ে একটু আলোকপাত করতে চাই সেটি হচ্ছে যে আমরা ইতিমধ্যেই জানি গত মঙ্গলবার একটি নৃশংস হামলা হয়েছে কাশ্মীরের পেহেলগামে, এবং সেখানে 26 জন পর্যটক নিহত হয়েছেন। সেটি নিয়ে অনেক সমালোচনা আলোচনা হচ্ছে, এবং সেটির প্রেক্ষাপটে এখন বিশেষ করে পাকিস্তান এবং ভারত দুই দেশের সম্পর্ক যেটি রয়েছে পররাষ্ট্র জায়গা থেকে এবং কূটনৈতিক জায়গা থেকে, সেটি সম্পর্ক অনেকটাই তলানিতে এসে ঠেকেছে। পাল্টাপাল্টি জবাব দেওয়া হচ্ছে, পাল্টাপাল্টি বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে, ভারতের পক্ষ থেকে নেওয়া হয়েছে, পাকিস্তানের পক্ষ থেকে নেওয়া হয়েছে। বিভিন্ন ধরনের চুক্তি বাতিল থেকে শুরু করে নানা পদক্ষেপ ইতিমধ্যে গৃহীত হয়েছে দুই দেশের পক্ষ থেকে। তো সেই বিষয়টি আসলে এখন কোন দিকে যাচ্ছে এবং সেটির ভবিষ্যৎ সংখ্যার জায়গাটি কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে, সেটির পরিণাম কোন দিকে যেতে পারে, এই সামগ্রিক বিষয়গুলো নিয়েই আমরা আজকে কথা বলবো। আমি প্রথমেই চন্দন নন্দী দাদা, আমি আপনার কাছে আসতে যাচ্ছি। যে বিষয়টি নিয়ে সেটি হচ্ছে যে বর্তমানে আপনি দেখেছেন মঙ্গলবার থেকে যে হামলাটি হয়েছে তার পরবর্তীতে বেশ কিছু সময় গেছে, এবং এর মাঝে অনেকগুলো ঘটনা ইতিমধ্যে জন্ম হয়ে গেছে। কখনো পাকিস্তান থেকে কথা বলা হচ্ছে, কখনো ভারত থেকে কথা বলা হচ্ছে। উচ্চ পর্যায়ে যারা রয়েছেন, দায়িত্বে যারা রয়েছেন, বিশেষ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী, উনিও কথা বলেছেন শনিবার দিন মিলিটারি প্যারেড গ্রাউন্ডে। তো তার পরবর্তীতে আবার ভারতের পক্ষ থেকে বিভিন্ন ধরনের পাল্টা জবাব দেওয়া হচ্ছে। তো সামগ্রিকভাবে আসলে এই যে উত্তেজনা এখন বিরাজ করছে পাকিস্তান এবং ভারতের মধ্যে কাশ্মীর ইস্যুতে, এই হত্যাকাণ্ড এবং এই হামলার ইস্যুতে, সেটি কোন দিকে যাচ্ছে এই মুহূর্তে? আপনার কাছে কেমন তথ্য রয়েছে? দেখুন, নতুন তথ্য বলে তো আর কোনো কিছু সেভাবে বলা যায় না। তবে এটা ভারতে মানুষরা এটা দুভাবে দেখছে এই পার্টিকুলার ইস্যুটাকে। কেন কি না, এটা একটা খুবই ইন্টারেস্টিং সময় এই ব্যাপারটা ঘটছে। অনেকে বলছে যে সাডেনলি এই জিনিসটা ঘটার পেছনে পাকিস্তানিদের কি ইন্টারেস্ট থেকে থাকতে পারে, কোনো লার্জার স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট কি থাকতে পারে। 26 জন লোক, মানে এই আমাদের দেশে 6 জন টেররিস্টকে পাঠিয়ে আর 26 জন লোককে মেরে ফেলার পেছনে কি স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট থাকতে পারে। আর উল্টো দিক থেকে দেখা হচ্ছে যে এটা একটা পাকিস্তান নিজের পুরনো, মানে ভারতের তরফ থেকে পুরনো যেই কাজ কারবার গুলো করতো আগে টেররিস্ট দের মদদ জুগিয়ে আর কি, সেটাই করছে। কিন্তু আমি যেটা বুঝে উঠতে পারছি না এই মুহূর্তে, সেটা হলো যে এক্স্যাক্টলি পাকিস্তানের কি স্ট্র্যাটেজিক পারপাস। একটা হতে পারে যে হয়তো ওখানে যে আর্মি চিফ আছেন, ওনার বোধহয় অনেকগুলো ফ্রন্টে এখন প্রবলেম আছে। একটা হচ্ছে বলুচিস্তান। তো সেখানে সেখান থেকে একটা অ্যাটেনশন ডাইভার্ট করার বা একটা নতুন থিয়েটার, যেটা এই গত 4-5 বছর আর কি, 2019 থেকে আমরা যদি ধরি, 2019-এ আমাদের আর্টিকেল 370টা কাশ্মীর থেকে চলে যাওয়ার পর থেকে আমাদের সরকার বলেছিল এরপরে আর কোনো কোনো টেররিস্ট রিলেটেড কেসেস হবে না, কিন্তু ঘটেছে ছোট বড়। এটা সবচেয়ে বড় হয়েছে, আর এটা আমাদের অনেক আগেও আর কি অনেকগুলো ঘটনা ঘটেছে এই একই ধরনের, যেখানে ইনোসেন্ট লোকজনদের মারা হয়েছে। এটার সেকেন্ড একটা অ্যাসপেক্ট হচ্ছে, যেটা আমাদের দেশে
একটা মাইনরিটি, আমাদের দেশে অবশ্য এখন একটা হিউজ অ্যান্টি পাকিস্তান একটা ফিলিং তৈরি হয়েছে। আর তার সঙ্গে তৈরি হয়েছে যে পাকিস্তানের উপরে একটা মানে আমাদের এক ধরনের স্ট্রং অ্যাকশন, ভারতের যাওয়া উচিত পাকিস্তানের বিরুদ্ধে আর কি। তো এই একটা ফিলিং বিরাজমান আছে, বেশ ডমিনেন্ট এই ফিলিংটা। কিন্তু তার সঙ্গেও আরেকটা সেন্টিমেন্ট চলছে যে এটা হয়েছে আমাদের এই বছরের শেষের দিকে নভেম্বরে বিহার রাজ্যে ইলেকশন আছে। আর পরবর্তীতে আমাদের মার্চ এপ্রিলে পশ্চিমবঙ্গ আর আসামেও অ্যাসেম্বলি ইলেকশন আছে। তো এখন আমরা এগুলো আগে দেখেছি, লোকেদের মনে করিয়ে দেয় পুলওয়ামাতে কি হয়েছিল 2019 সালে। তখন ওই পুলওয়ামা ঘটার পর এখন কে ঘটিয়েছিল সেটা এখনো পরিষ্কার না। তো সেসব হওয়ার পর তারপরেই কয়েক মাসের মধ্যেই কিন্তু ইলেকশন হলো ফেব্রুয়ারিতে। আপনাদের মনে থাকবে ফেব্রুয়ারি 2019-এ পুলওয়ামা ঘটেছিল, আর এপ্রিলে আমাদের ইলেকশন হয়েছিল। তো লোকসভা ইলেকশন সেটাতে ম্যাসিভ মেজরিটি নিয়ে বিজেপি এসছিল, এটাতে জিতে ফিরেছিল আর কি। আমাদের লোকসভা ইলেকশন আগামী, সেটা হচ্ছে 2029-এ, সেটা বেশ দূরে আছে। কিন্তু অনেকগুলো ইম্পর্টেন্ট অ্যাসেম্বলি ইলেকশন আছে, যে তিনটের কথা তো বললামই আছেই। আর অনেকে বলছে আমাদের দেশে যে এটাতে ইলেকশন বেনিফিট নেওয়ার জন্য হয়তো এটা নিয়ে মানে এই ধরনের স্ট্রং কথাবার্তা হচ্ছে। অ্যাকশন তো হয়েছেই, এক ধরনের কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, 5খানা পদক্ষেপ নেওয়া হয়েছে। তো এগুলো হচ্ছে সেই ইলেকশনকে কেন্দ্র করে হচ্ছে। আর লোকেরা যেটা বলছে সেটা হচ্ছে যে আমাদের প্রধানমন্ত্রী যে সৌদি আরবিয়াতে ট্যুর করছিলেন, উনি ট্যুরটাকে কাট শর্ট করে ফিরে দেশে ফিরে যারা মারা গিয়েছে তাদের পরিবারের কাছে না গিয়ে উনি সোজা বিহারের ইলেকশনের মাঠে চলে গেলেন আর কি। ওখানে গিয়ে বক্তব্য দিলেন, তা আবার ইংরেজিতে বক্তৃতা দিলেন। ন্যাচুরালি ওটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল অডিয়েন্সের জন্য ছিল আর কি। কিন্তু এই বিহারে যাওয়াটা, এটা কিন্তু লোকেরা খুব একটা ভালো চোখে দেখেনি। যে তোমাদের সরকার বারবার আগে বলতো যে লাল আঁখ দিখায়েঙ্গে, আর বলতো যে আমরা ঘুষকে মার আয়েঙ্গে। এখন লোকেরা যেটা বলছে আর কি, যে কে ঘুষে মেরে দিয়ে আসছে সেটা তো দেখাই যাচ্ছে। আর মানে আমাদের সরকারের যে অ্যাকশনগুলো 2019-এ আপনাদের মনে করিয়ে দিই আবার, যে তখন ওই বালাকোট বলে একটি জায়গা আছে পাকিস্তান অকুপাইড কাশ্মীরে, সেখানে গিয়ে কয়েকটা বাইরে আমাদের প্লেন গিয়ে কিসব ফেলে টেলে এসেছিল। পাকিস্তানের তরফ থেকেও আমাদের এখানে প্লেন এসে কিসব খালি মাঠে টুকটাক কিসব ফেলে দিয়ে চলে গেছিল আর কি। তো এটাকে আমরা অনেক সময় বলি শ্যাডো বক্সিং। এখন সেই শ্যাডো বক্সিং কি রিপিট হচ্ছে এখন আবার, বা কোনো একটা আনসিন ইন্টারন্যাশনাল ফোর্স আছে কি যেটা প্রিভেন্ট করছে পাকিস্তান এবং ইন্ডিয়াকে কোনো এমন পদক্ষেপ না নিতে যাতে কি একটা ফুল স্কেল যুদ্ধের মধ্যে হয়ে যায়। তো এই এই পরিস্থিতি এখন ভারতে প্রিভেল করছে। এখন যেই পদক্ষেপগুলো নেওয়া হয়েছে, একটা হচ্ছে আমাদের যে ইন্ডাস ওয়াটার ট্রিটি আছে 1960 থেকে, পণ্ডিত নেহরুর সময় থেকে ওনারই স্বাক্ষর করা আর কি। ওই ট্রিটি ইয়েতে তাকে আমরা অ্যাবেয়েন্সে রেখেছি। এখন সেই কতদিন এই অ্যাবেয়েন্সে থাকবে, মানে হোল্ডে থাকবে,
আর আমরা হয় পাকিস্তানকে ওদের যে পরিমাণ জলটা পাওয়ার কথা ইন্ডাস থেকে সেটা হয়তো আমরা ওদের দেব না। কিন্তু আর তার সঙ্গে আছে অনেক মানে ভিসা বাতিল করে দেওয়া, সার্কে যাওয়ার যে একটা স্পেশাল ক্যাটেগরি ভিসা ছিল সেটাকে বন্ধ করে দেওয়া, আমাদের পাকিস্তানের যারা ডিফেন্স অ্যাটাচি আছে এখানে তাদের পার্সোনা নন গ্র্যাটা করে দেওয়া, বলা কি আপনাদের ফেরত চলে যেতে হবে এবার। আর আমরাও আমাদের যারা মিলিটারি 3 জন ডিফেন্স অ্যাটাচি আছে তাদের ফিরিয়ে না। তো এগুলো অন পেপার দেখতে গেলে কিন্তু খুব একটা যে ইফেক্টিভ স্টেপস তা না, এতে কারোর খুব একটা কিছু যায় আসে না। হ্যাঁ, একটা ডিপ্লোম্যাটিক ডাউন স্কেলিং হলো, তাছাড়া আর কিছু হচ্ছে না এখানে। এখন একটা এক ধরনের অ্যাটমসফিয়ার তৈরি হয়েছে, এনভায়রনমেন্ট তৈরি হয়েছে যে আর এটা খুবই ন্যাচুরাল, যখন একটা রাজ্য আর কি এই ধরনের স্টেপস নেয় তখন লোকেদের মধ্যে অনেক প্রত্যাশা জাগে, যে এর জাগানো হয় আর কি, যে এর পরেও হয়তো আরো স্ট্রং স্টেপস আসবে। আর সেটাকেই আমরা দেখব যে একটা হোপফুল মাইন্ডসেট তৈরি করা, যে আমরা হয়তো মিলিটারি এমন কিছু পদক্ষেপ নেব বা কোনো কভার্ট অপারেশনে যাব আর কি, যাতে কি এখানকার লোকেদের স্যাটিসফাই করা যায়। এখন সেটা কতদূর স্যাটিসফাই হবে সেটা বলা মুশকিল হচ্ছে। টেনশনটা আমার যতদূর ধারণা আর কি, টুকটাক লোকজনদের সঙ্গে কথা বলে, যে এটা খুব বেশি এগোবে না। কেন কিনা ওই যে বললাম যে একটা মার্কিনী হাত আছে, তারা চাইবে না যে এই টেনশনটা একটা এমন পর্যায়ে যাক যেখানে একটা ইনস্টেবিলিটি ক্রিয়েট হয়ে যায় সাউথ এশিয়াতে। আর মার্কিনীদের সামনে কিন্তু একটা বড় লক্ষ্য এই মুহূর্তে আছে, যেটা আমরা দেখছি আমাদের পূর্বের দিকে আর কি, হ্যাঁ, বাংলাদেশকে কেন্দ্র করে যেটা মিয়ানমারে ঘটতে যাবে। তো তারা হয়তো চায় না যে এমন কিছু একটা সিচুয়েশন তৈরি হোক যাতে কি ওই যে কাজটা ওখানে রয়েছে তাতে কোনো ধরনের বাধা সৃষ্টি হয়। তো আমাদের এখন এটা দেখতে হবে আগামী দিনে যে ভারত কিভাবে এই জিনিসটাকে এগোয় বা পাকিস্তান এই জিনিসটাকে কিভাবে নেয়। একটা ছোট্ট সাইন দেখা গেছে পাকিস্তানের তরফ থেকে, ওদের সরকার, ওদের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন যে পাকিস্তান একটা জয়েন্ট ইনভেস্টিগেশনে রাজি আছে আর কি। এই ধরনের জয়েন্ট ইনভেস্টিগেশন কিন্তু পুলওয়ামার সময়ও হয়েছিল। তখন অবশ্য ওদের তরফ থেকে লোক এসেও ছিল, কিন্তু সেই ইনভেস্টিগেশনটা কোথাও এগোয়নি। ইন্টারনালি যদি আমরা দেখি, পুলওয়ামার ইনভেস্টিগেশন ইন্ডিয়ার পার্সপেক্টিভ থেকে আর কি, সেটাও কিন্তু কোথাও এগোয়নি। এখনো কিন্তু দেশের লোকরা জানে না পুলওয়ামার লোক কারা ঘটিয়েছিল এবং কি উদ্দেশ্য নিয়ে ঘটানো হয়েছিল। আপনাদের নিশ্চয় মনে আছে পুলওয়ামাতে অলমোস্ট 44 আমাদের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের মানে সিকিউরিটি লোকজনরা মারা গিয়েছিল, ওদের কনভয়তে সেই ব্লাস্টটা হয়েছিল। তো তার কোনো স্যাটিসফ্যাক্টরি কনক্লুশন এখন অবধি হয়নি। তো এই জিনিসটা একটা ধোঁয়াটের মধ্যে আছে। আর এখন যেটা পাহেলগামে হলো আর কি, তার সঙ্গেও হয়তো আমরা যদি খুবই নিরপেক্ষভাবে এটাকে দেখি আর কি, অনেকগুলো প্রশ্ন সৃষ্টি হয়, অনেকগুলো প্রশ্ন দেখা যাচ্ছে, যা তার কোনো উত্তর আমরা সঠিক পাচ্ছি না এখন অবধি। তো এই হলো পরিস্থিতি। এখন এই পরিস্থিতির থেকে বেরোবার সময় কতটুকু সময় লাগবে, বা এর পরে ভারতের তরফ থেকে কোনো সারপ্রাইজ অ্যাকশন হবে কিনা, সেটা ঠিক এখনই বলাটা মুশকিল হচ্ছে। হয়তো না হয়, হবে না, কিন্তু ইউ নেভার নো। কেন কিনা আমি এইভাবে দেখি যে
একটা জিনিস, এটা আমরা ওই যে কথা বলি না, আমাদের মিথিক্যাল একটা ইয়ে যদি ইউজ করি, মিথোলজি, ওই কামধেনু গাই আর কি, ওকে যত দোয়াবে ততই দুধ বেরোবে, এই সাবজেক্টটাই সেরকমই। কিন্তু এটারও একটা লিমিট থাকে। এই জিনিসটা যদি আগে ঘটে গিয়ে থাকে, তাহলে এটার ইলেকটোরাল রিটার্নস কত হবে সেটা বলা মুশকিল হচ্ছে এই মুহূর্তে। জি, আমি আরেকটি প্রসঙ্গে আসি, সেটি হচ্ছে আপনি বলছিলেন যে সারপ্রাইজ একটি অ্যাকশনের জায়গায় যাবে কিনা ভারত, এরকম আছে কিনা, একটি একটি প্রসঙ্গ আপনি এনেছিলেন। তো আমি একটু ব্যাক টু দ্য প্যাভিলিয়ন যদি যাই, যে আসলে এই হামলাটির নেপথ্যে কারা ছিল। আহ, পাকিস্তান বলছে এক ধরনের মন্তব্য, ভারতের পক্ষ থেকে আরেক ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে। আসলে মূলত এই হামলার পেছনে নেপথ্যে কারা ছিল বলে আপনারা মনে করছেন, বা আপনাদের বিশ্লেষণী ক্ষমতা এবং সরকারের পক্ষ থেকে কি মনে হচ্ছে? দেখুন, সরকারের কোনো পক্ষ তথ্য কি থেকে রয়েছে কিনা? সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে 6 জন লোক এসছিল, তারা এসে এই ঘটনাটা ঘটিয়েছে। তাদের থেকে 3 জনের না 4 জনের ওই স্কেচেস এঁকে সেগুলোকে পাবলিকলি ইস্যু করা হয়েছে। ইতিমধ্যে তাদের মধ্যে কিছু হয়তো 3-4 জন হয়তো ইন্ডিয়ান অরিজিন, মানে আহ, জঙ্গিরা ছিল। তাদের নাকি বাড়িঘর তোর বুলডোজার দিয়ে ভাঙা হয়েছে আর কি। তো আহ, আহ, এইসব হয়েছে। উম, কিন্তু উম, তাদের নাকি আইডেন্টিটিও, নাম ঠামও হয়তো জানা গেছে। কিন্তু মুশকিলটা হচ্ছে 5 দিন হয়ে গেছে। আহ, কাশ্মীর কাশ্মীর যেটা আমরা ইংরেজিতে বলি, ওয়ান অফ দ্য মোস্ট মিলিটারাইজড এরিয়াজ ইন দ্য ওয়ার্ল্ড টুডে, অনেক বছর ধরে। এখানে হয়তো 1.5 থেকে 2 লক্ষ সৈনিক আছে, সিকিউরিটি ফোর্সেস আছে, নানান ধরনের আর্মির লোকজন আছে, তারপরে স্টেট পুলিশ আছে, প্যারামিলিটারি ফোর্স আছে, সিআরপিএফ আছে। তো 6 জন লোক এসে এই ঘটনাটা ঘটায়। তারপরে 5 দিন হয়ে গেছে, হন্যে হয়ে খুঁজছে এদের, কিন্তু এদের পাওয়া যাচ্ছে না। তাহলে এরা কি একেবারে হাওয়ার সঙ্গে মিশে গেল নাকি? মানে যেটাকে আমরা বলি হ্যাভ দে মেল্টেড অ্যাওয়ে। তো আহ, উম, এই জায়গাটায় সিচুয়েশনটা থাকাতে মানুষের মধ্যে অনেক ধরনের প্রশ্ন দেখা দিচ্ছে। একটা হলো যে এই পাকিস্তানি যারা ফরেন টেররিস্ট যাদের আমরা বলি আর কি, তারা এখানে এসে ছিল হয়তো, বা তারা, যেটাকে অনেকে বলছে স্লিপার সেলস ছিল, তাদের অ্যাক্টিভেট করা হয়েছে। তো এখন স্লিপার সেলস ছিল যারা ভারতীয়, আহ, যারা ভারতীয় ব্যাকগ্রাউন্ড যাদের, তাদের বাড়ি ঘরদোরও তারা চিহ্নিত করেছে। আহ, তার মানে তারা জানে যে কারা এরা। তো সেটা তাহলে তো আগেও জানা উচিত ছিল আমাদের গোয়েন্দা সংস্থাগুলোর। তো তারা কি করছিল? আম, কদিন আগে ঘটনা ঘটার একদিন পরে একটা অল পার্টি মিটিং হয় দিল্লিতে। সেই অল পার্টি মিটিং এ কিন্তু প্রধানমন্ত্রী যাননি, সেটাতে আমাদের গৃহমন্ত্রী ব্রিফিংটা করেছিলেন। তো এটা নিয়েও সমালোচনা হয়েছে যে উনি এই অল পার্টি মিটিং, এত বড় ঘটনা, অল পার্টি মিটিং এ প্রধানমন্ত্রী কেন আসেননি? আহ, গৃহমন্ত্রী এটাকে চেয়ার করেছিলেন। এতে আহ, এতে অনেকগুলো এলিমেন্ট এসেছে। একটা হচ্ছে কংগ্রেস কিছু প্রশ্ন তুলেছিল এই ঘটনাটাকে কেন্দ্র করে। কিন্তু কংগ্রেস এটাও বলেছিল, আর বাকি দলরাও এটা বলেছিল, যে এটা হচ্ছে ন্যাশনাল সিকিউরিটির ব্যাপার। একটা সোকল্ড একটা অ্যালিজেড টেররিস্ট অ্যাটাক হয়েছে, আমরা সরকারের সঙ্গে এই সিচুয়েশনের সঙ্গে আছি। এটা সবসময় দেখা যায় যে অপোজিশন কোনো সময় সরকারের
কমপ্লিট বিরুদ্ধে গিয়ে কোনো কথা বলে না যখন দেশের সিকিউরিটি নিয়ে কোনো ঘটনা ঘটে। সেটা হয়তো একদিক দিয়ে ভালো, কিন্তু কিন্তু আরেক দিক দিয়ে ঠিক না যে এই যে বললাম অনেকগুলো আনআনসার্ড কোয়েশ্চেন্স যেগুলো উঠেছে আর কি, সেগুলোর জবাবদিহি কেউ করছে না। সরকার অ্যাডমিট করেছে ইন্টেলিজেন্স ফেলিয়ার হয়েছে। যদি ইন্টেলিজেন্স ফেলিয়ার হয়ে থাকে এত বড় ঘটনা, তাহলে ওই আমরা যেটা আবার ইংরেজিতে বলি হেডস মাস্ট রোল। তো কারোর কোনো কেউ চাকরিচ্যুত হলো না আমাদের যারা ন্যাশনাল সিকিউরিটির ব্যুরোক্রেসিতে একেবারে উপর লেভেলে রয়েছে, তারা বহাল তবিয়তে কাজ চালিয়ে যাচ্ছে। তারা অ্যাকাউন্টেবিলিটি কোনো নাই, খালি এইটুকু যে হ্যাঁ ইন্টেলিজেন্স ফেলিয়ার হয়েছে। কিন্তু অ্যাকাউন্টেবিলিটি বলে একটা কথা আছে, জবাবদেহি কেন হলো, আর আগামীকালে তুমি কি পানিশমেন্ট দেবে এদের, নাকি এদের দিয়েই কাজ চলবে? যদি এদের দিয়ে কাজ চলে আবার ঘটতে পারে। তো এই প্রশ্নগুলো রয়ে যাচ্ছে। তো লোকজনের মধ্যে এখনো সংশয় আছে আর কি। লোকজনরা ওই যে বললাম দুটো ধরনের মাইন্ডসেট আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে ভেরি ভেরি জিঙ্গোইস্টিক, মানে পাকিস্তানের এগেনস্টে পদক্ষেপ নেওয়া, একটা মিলিটারি সিচুয়েশনে যাওয়া। আর আরেকটা হচ্ছে যারা প্রশ্ন করছে এই কিছু গ্রে এরিয়াস যে রয়েছে, সেই গ্রে এরিয়াস গুলোকে নিয়ে প্রশ্ন হচ্ছে। এটা একটা একদিক দিয়ে হেলদি সাইন যে দু ধরনেরই প্রশ্ন আছে। একটা ডেমোক্রেসিতে এটা থাকা ভালো। কিন্তু অ্যাট দি এন্ড অফ দ্য ডে সরকার কি করবে, সরকার কতটা অ্যাকাউন্টেবল হবে? শুধু আমরা গরম কথা বলে লোককে তাতিয়ে দিয়ে সেটা কিন্তু অ্যাকাউন্টেবিলিটি না। অ্যাকাউন্টেবিলিটি হচ্ছে নানান জায়গায় সেটা হয়। আমরা আগেও এগুলো ফেস করেছি, আগেও কোনোদিনও আমরা কোনো স্যাটিসফ্যাক্টরি তার যে একটা কাজ হবে তা না। আমাদের কার্গিল যুদ্ধ হয়েছিল 1999-এ, তারপরে অনেক একটা খুব ইম্পর্টেন্ট একটা রিপোর্ট তৈরি হয়েছিল, আর তার সঙ্গে অ্যাকশন টেকেন রিপোর্টও তৈরি হয়েছিল কিভাবে এই জিনিসগুলোকে বন্ধ করা যায়, আটকানো যায়। আমার মনে হয় যে আমরা কার্গিল যুদ্ধে যা আমরা তখন উইটনেস করেছিলাম তার কোনো লেসেন্স লার্নড হয়নি আর কি, কোনো শিক্ষা আমরা নিইনি এখন অব্দি। ইন্টেলিজেন্স এজেন্সিসদের কাজই হচ্ছে তারা নিজের বড়াই করতে পারে না, নিজেরা তাদের অ্যাচিভমেন্ট গুলো পাবলিকলি এসে বলতে পারে না। সেটা একদিক দিয়ে ওদের ওদের কাজের সঙ্গে বিল্ট ইন। কিন্তু যেখানে যখন ফেলিয়ার হয় তখন কিন্তু প্রশ্ন ওঠে আর কি, কেন কিনা এরা তো অ্যাকাউন্টেবল না। আমাদের দেশে বা বাংলাদেশে বা আমাদের এই সাউথ এশিয়াতে ইন্টেলিজেন্স এজেন্সিসরা পাবলিকলি অ্যাকাউন্টেবল না। এখন আমাদের দেশে কিন্তু এই ডিবেটটা অনেকদিন ধরে চলছে যে আমাদের ইন্টেলিজেন্স এজেন্সিগুলোকে অ্যাকাউন্টেবল করা উচিত টু পার্লামেন্ট। তো এখন এই জিনিসগুলো নিয়ে ভাবনা চিন্তা কি হবে? ভাবসাব দেখে মনে হয় অ্যাকাউন্টেবিলিটি নিয়ে কেউ হয়তো কথা বলবে না বা সিরিয়াসলি এটাকে পারসু করবে না সরকারের মধ্যে থাকে যারা আছে আর কি তাদের। জি, আমি জনাব প্রফেসর ফাহাদ আপনার কাছে আসি। সেটি হচ্ছে যে এখন যে অবস্থা বিরাজ করছে পাকিস্তান এবং ভারতের মধ্যে এই হামলার পর থেকে, তো আপনার কাছে কি মনে হয় এটি কি কোনোভাবে কি যুদ্ধের দিকে ইঙ্গিত ইঙ্গিত করছে কিনা, বা এটি সমাধানের আসলেই কোন কোন পথ আপনার কাছে মনে হয় খোলা হয়েছে দুই দেশের মধ্যে, আলোচনার টেবিল বা বিভিন্ন কূটনৈতিক তৎপরতা সবকিছু মিলিয়ে? Okay. First of all, thank you for inviting me in your show. আমাদের যিনি গেস্ট আছেন আজকে খুবই প্রমিনেন্ট জার্নালিস্ট চন্দন নন্দী, ওনাকে আমার তরফ থেকে থ্যাংক ইউ। আমি একটু যেটা বলবো সেটা হচ্ছে যে
আপনি মনে হয় দেখেছেন যে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উনি বলেছেন যে the tension has been going on in this region for thousands of years, এবং এটাকে যদি একটু প্রিসাইজ করে বলি উনি বলেছেন যে 1500 ইয়ার্স ধরে এখানে টেনশন চলছে এই এই বর্ডারে। তো আসলে এখানে হয়তো হিস্টোরিক্যাল অ্যাসপেক্ট থেকে উনি বলেছেন, এবং প্লাস ইন্ডিয়া এবং পাকিস্তান দুইটা দেশের মধ্যেই কিন্তু অনেকগুলো ওয়ার হয়েছে, হ্যাঁ, ফুল ফ্লেশড ওয়ারও হয়েছে। তো এখন কথা হচ্ছে আমি আমার দৃষ্টিকোণ থেকে যেটা মনে করি সেটা হচ্ছে যে ভারত এই হামলা টেররিস্ট অ্যাটাক হওয়ার পরে ইন্ডিয়ান মিডিয়া দে ওয়ার স্ট্রং ভোকালস, রিপাবলিক যেটা সেখানে অর্ণবকে দেখলাম, হি ওয়াজ ভেরি ভোকাল। অনেক ধরনের গেস্ট উনি নিয়ে এসছেন, ফর্মার ইন্ডিয়ান আর্মি জেনারেলস, এবং একজন আছেন বাক্সি, হি ওয়াজ ভেরি ভাইব্রেন্ট। হ্যাঁ, মনে হচ্ছে আজকে কালকের মধ্যে যুদ্ধ হয়ে যাচ্ছে। তো এগুলোর বলার সাথে সাথে যে ধরনের অ্যাকশন তারা নিচ্ছেন, আমার মনে হয় দুইটা কাইন্ড অফ দ্য টার্গেট, একটার সাথে আরেকটার ব্যালেন্স নেই। হ্যাঁ, কারণ হচ্ছেন যে একদিক থেকে ওনারা বলছেন যে আমরা যুদ্ধ করব, একদিক থেকে আমরা সব ঘিরে ফেলেছি, INS Vikrant and our aircraft carrier along the ships, they are on the way. করাচি হারবারকে একদম টার্গেট করে ফেলা হয়েছে, পাকিস্তানের সেনাপ্রধানের ঘাম ছুটে যাচ্ছে। আবার আরেক দিক থেকে দেখা যাচ্ছে যে ইন্ডিয়ান যে গভর্নমেন্ট তাদের যে অ্যাকশন, bureaucracy and then the decision making, সেখানে দেখা যাচ্ছে যে প্রসেস ইজ ভেরি স্লো। কারণ আসলে একটা জিনিস অ্যাট দি এন্ড অফ দ্য ডে চিন্তা করতে হবে, সেটা হচ্ছে ফুল ফ্লেশড ওয়ার শুরু করাটা তো ইজি না, এবং দ্য কোয়েশ্চেন ইজ whether both the nations can afford this type of war. এখন আমি আমার দিক থেকে হয়তো বলতে পারি যে পাকিস্তানের ইকোনমিক কন্ডিশন যেখানে আছে সেখানে পাকিস্তানের জন্য তো এই ধরনের একটা ওয়ার কখনোই পসিবল না। ভারতের দিক থেকে চিন্তা করলেও এটা এই ধরনের ফুল ফ্লেশড ওয়ার বা যদি কোনো ধরনের ইনভেশনের দিকে ভারত মুভ করে, তাহলে এটাও ভারতের যেই রাইজিং ইকোনমি সেটার জন্য কোনো দিক থেকে ভালো না। কারণ হচ্ছে যে দিস মে ক্রিপল দি রাইজ অফ ইন্ডিয়ান ইকোনমি। ঠিক আছে, তো একটা জিনিস হচ্ছে যে আমার কাছে মনে হয় যে ইন্ডিয়া হয়তো বা কিছু স্টেপস নিতে পারে, লাইক প্রিভিয়াস স্টেপস, সার্জিক্যাল স্ট্রাইক, দেন হয়তো বা কোনো ধরনের এয়ার স্ট্রাইক হতে পারে, কিংবা বোথ দ্য নেশনস ক্যান গো ফর স্ট্যান্ড অফস, স্কার্মিশ হতে পারে। বাট আদার দেন দ্যাট কোনো মেজর ইনভেশন এখানে হবে ওর সেটা পরবর্তীতে গিয়ে নিউক্লিয়ার স্ট্রাইক হবে, আমার কাছে এরকমটা মনে হয় না। কারণ আমি এর আগের শোতেও বলেছি যে when we talk about nuclear deterrency, it is a very complicated and complex subject. আপনি দেখবেন যে রাশিয়া and Ukraine ওয়ারে কিন্তু রাশিয়া was not able to use the nukes because এটা ইউজ করা এত ইজি না। ফার্স্ট হচ্ছে যে ওয়ারহেড কি অ্যাক্টিভ আছে কিনা, এগুলোকে অ্যাক্টিভ রাখা অসম্ভব ব্যয়বহুল, এবং there are two types of nukes. একটা হচ্ছে যে কনভেনশনাল ওয়ারহেড যেটাকে বলে, আরেকটাকে বলা হয় হচ্ছে স্ট্র্যাটেজিক নিউক। তো যে কোনো ধরনের যুদ্ধে এই স্ট্র্যাটেজিক নিউকটাকেই ইউজ করার জন্য মিলিটারি কমান্ডাররা তারা প্রেফার করে, কারণ এটার অত হাই ইয়েল্ড থাকে না। এবং আপনাদের বোধহয় মনে আছে যে দেয়ার ওয়াজ আ মিসাইল ক্রাইসিস, যখন মিসাইল ক্রাইসিস চলছিল বিটুইন ইউএসএ অ্যান্ড কিউবা, তখন কিন্তু একটা কথা বলা হয়েছিল প্রেসিডেন্ট কেনেডিকে, অ্যাডভাইস দেওয়া হয়েছিল যে ফ্রগ নুক করা যায় কিনা কিউবাকে। ফ্রগ নুক মানে হচ্ছে এই লো ইয়েল্ডের যে স্ট্র্যাটেজিক নুক আছে সেটাকে ইউজ করা যায় কিনা। পরবর্তীতে আমেরিকা সেটাকে ইউজ করেনি, বিকজ ইটস নট সো ইজি অ্যান্ড ফিজিবল। ঠিক আছে, সব অ্যাসপেক্ট থেকে চিন্তা করলে। তো আমার দৃষ্টিকোণ থেকে মনে হয় না যে বড় ধরনের এখানে কোনো ফুল ফ্লেশড ইনভেশন ওয়ার এ ধরনের জিনিস হবে। There can be some disruption of treaties, blockade, এগুলো হতে পারে, in আপনার এয়ার স্ট্রাইক হতে পারে, but I don't think that this is not taking into some full-fledged war between both the nations. Thank you. ধন্যবাদ। আমি দাদা আপনার কাছে আসি চন্দন দা, সেটি হচ্ছে যে
আপনি বলছিলেন যে সন্দেহভাজন কিছু জঙ্গিদের বাড়িঘর গুঁড়িয়ে দেওয়া হচ্ছে বা তাদেরকে ধরার জন্য সরকার প্রচেষ্টা চালাচ্ছে। তো আপনি দেখেছেন যে বিশ্ব গণমাধ্যমে এটি নিয়ে একটি সংবাদ প্রকাশিত হচ্ছে, বিশেষ করে আল জাজিরা বলছে যে আহ, সন্দেহ করলেই সরকারের পক্ষ থেকে ধরে নেওয়া হচ্ছে, তাদেরকে বিভিন্ন ধরনের প্রশ্নের সম্মুখীন করা হচ্ছে, তাদের উপর নিপীড়ন চালানো হচ্ছে এবং বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে ইন জেনারেল সেন্সে। কথাটি বলেছে আল জাজিরা যে ইন জেনারেল সেন্সে এই কাজগুলো করা হচ্ছে কোনো যাচাই বাছাই ছাড়া। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এই বিষয়টি নিয়ে আপনার একটি মন্তব্য চাচ্ছি। তো না, এটা এটা হয় হচ্ছে যে ওই এটাকেই বলে নি জার্ক রিয়াকশন। হ্যাঁ, কোনো এভিডেন্স নেই, কোনো তথ্য নেই, তার ভিত্তিতে আমি গিয়ে লোকজনদের বাড়িঘর গুড়িয়ে দিলাম, ইয়ে করলাম। এটা কিন্তু মাইনরিটিসদের সঙ্গে আমাদের সবচেয়ে বড় রাজ্য উত্তরপ্রদেশ, যেখানে বিজেপি শাসন করে, তারা গিয়ে এই জিনিসগুলো করে এসছে কিন্তু আগেও। আর স্পেসিফিক্যালি মাইনরিটিসদের লোকজনদের বাড়ি টার্গেট করা হয়। ঠিক একই একই জিনিস কাশ্মীরেও হচ্ছে। ওয়ারাজ এটা অত্যন্ত ভুল, অত্যন্ত একটা জঘন্য জিনিস। কেন কিনা, এক নম্বর হচ্ছে আপনার কাছে কোনো এভিডেন্স নেই, দু নম্বর হচ্ছে যে কোনো আইনি প্রক্রিয়ার মধ্যে না গিয়ে এই কাজগুলো করা একেবারে কমপ্লিটলি মানে ভুল। আর এটা করা হচ্ছে একটা পার্টিকুলার ক্যাটেগরির লোককে, আমাদের দেশের একটা শ্রেণীকে স্যাটিসফাই করার জন্য। কিন্তু একটা শ্রেণীকে স্যাটিসফাই করার জন্য বেআইনি কাজ করা, তাও আবার একটা স্টেট করছে বা তার এজেন্সিস করছে বা পুলিশ করছে, এটা কোনোভাবেই এটাকে নিয়ে কেউ সমর্থন করতে পারে না। ওই যে বললাম, এখানে একটা একটা সেন্টিমেন্ট তৈরি করা হচ্ছে। সেই সেন্টিমেন্টটা দু ধরনের সেন্টিমেন্টকে মেলানো হচ্ছে। এক হচ্ছে পাকিস্তান, আর পাকিস্তানের সঙ্গে মাইনরিটিদের এই এই সেন্টিমেন্টের সঙ্গে জোড়ানো হচ্ছে, যাতে কি, আর এটার অবজেক্টিভ কি সেটা আমরা বুঝতে পারি। এটা পুরোপুরি কেন্দ্র মানে ইলেকশন সেন্ট্রিক ব্যাপারটাকে করবার চেষ্টা করছে, যাতে কি এটা ওয়াইড লেভেলে একটা অ্যান্টি মাইনরিটি ফিলিংস তৈরি হোক। এই জিনিসটা কোনো ভাবে এই সরকার কিন্তু কোনোভাবে বলছে না যে এই জিনিসগুলো করা উচিত না, কোনোভাবে বলছে না যে মাইনরিটিসদের উপরে কোনো ধরনের আঁচ আসা উচিত না বা আসবেন না। ব্যাপারটা দুটো রাজ্যের মধ্যে, কিন্তু এটাকে ঠিক দুটো রাজ্যের মধ্যে না রেখে দুটো সমূহ লোককে এর মধ্যে ভেড়ানো হচ্ছে। এর সঙ্গে আরেকটা জিনিস বলা খুব জরুরি, যে পেহেলগামের হওয়ার পরে কিন্তু যেই ধরনের হেল্প, অ্যাসিস্ট্যান্স, এইড ওই পেহেলগামের মুসলমানরা দিয়েছে আর কি, মুসলিমসরা এই হিন্দু টুরিস্টদের বাঁচাবার জন্য বা তাদের প্রোটেকশন দেওয়ার জন্য, সেটা কিন্তু অকল্পনীয়, মানে আনবিলিভেবল। তো এটা নিয়ে কথা হয়েছে, এটা নিয়েও লেখালেখি হয়েছে গণমাধ্যমে। কিন্তু ওই যে বললাম, তার সঙ্গে আরেকটা শ্রেণী আছে। এই যে একটু আগে ডক্টর জাহেদ বললেন আর কি, যে যেভাবে একটা রিপাবলিক টিভির উল্লেখ করে এই কিছু লুনাটিক ফ্রিঞ্জ আছে আমাদের দেশে, মিডিয়ার নামে এরা করে আর কি। আর এরা কনস্ট্যান্টলি এই ধরনের ডাইরেক্ট বা ইনডাইরেক্ট ইনসিনুয়েট করে আর কি। আর সেই ইনসিনুয়েশনস গুলো মাইনরিটিসদের টার্গেট করেই করা হয়। এই জিনিসটাকে কিন্তু আমাদের কেন্দ্রীয় সরকার কোনোভাবে বাধা দিচ্ছে না। তো আমাদের এটা ধরে নিতে হবে যে কেন্দ্রীয় সরকারের পেছনে এই জিনিসগুলোর সমর্থন আছে। আর সেটা কেন আছে সেটা খুবই পরিষ্কার আর কি, যে একটা সেন্টিমেন্ট তৈরি হবে, যেটা আর কি ফাইনালি গিয়ে আমরা দেখব যে তার প্রতিফলন, রিফ্লেকশন ইলেকশনে হচ্ছে। বিহারের ইলেকশন নভেম্বর মাসে। এখন আমাদের দেখতে হবে যে বিজেপির কি অবস্থা বিহারে।
তাদের কি সত্যি এই জিনিসটা না হলে ভোট তারা ভোট ভালো ভোট করতে মানে ভালো লেভেলের নম্বরে ভোট পেত না? বা এখন যে এটা ঘটেছে তারপরে কি বিজেপির পপুলারিটি এমন জায়গায় চলে যাবে যে তারা ইলেকশন সুইপ করবে বিহারে? তারপর পশ্চিমবঙ্গে ইলেকশন আসছে, তারপরে দেখবেন আপনি আসামে ইলেকশন আসছে। পশ্চিমবঙ্গ আর আসাম এমন দুটো স্টেট আমাদের ইস্টে আর নর্থ ইস্টে যেখানে কমিউনাল রেটরিক অনেক বেশি কাজ করে। কিন্তু কেন কিনা পশ্চিমবঙ্গে 28 থেকে 29% মুসলিম বাস করে, আর আসামে আমাদের 7 থেকে 8% মুসলিম আছে। আমরা দেখেছি যে আগে পশ্চিমবঙ্গ আর আসামকে কিভাবে বাংলাদেশের মাইগ্রেশনের সঙ্গে জোড়া হতো আর কি। তো এই জিনিসগুলো খুবই রিস্কি, খুবই পলিটিক্যালি সেন্সিটিভ জিনিস। আর আমরা দেখছি না যে এখানে কেন্দ্রীয় সরকার থেকে কোনো অফিসিয়াল হোক, কোনো মন্ত্রী হোক বা কোনো এমপি হোক, এই জিনিসগুলোকে যে ঠিক মতন বলা, তাদের যে একটা কর্তব্য আছে এই সময়ে এই ধরনের সিচুয়েশনস গুলোতে যাতে কি কোনো কমিউনাল ফিলিংস না হয় সেই জিনিসগুলোকে বোঝানো আর কি, সেটা কিন্তু কেউ পালন করছে না, সেই ধরনের কোনো কেউ স্টেপস নিচ্ছে না। তো নেট নেট যেটা আমি দেখতে পাচ্ছি যে এই সরকার একটা পলিটিক্যাল ইলেকটোরাল ক্যাপিটাল হিসেবে এই ব্যাপারটাকে নিচ্ছে। ওই যে বললাম একটু আগে, ইট ইজ এ কাউ টু বি মিল্কড, এমন একটা গরু যে সবসময় দুধ দিতে থাকবে আর কি। কিন্তু এখন আমাদের এটা দেখতে হবে, এটা আগে ঘটে গেছে। এখন আমাদের দেখতে হবে যে আমাদের দেশের ইলেকটোরেট কতটা ম্যাচিওর, যে এই জিনিসটাকে বুঝে তারপরেই হয়তো ভোটটা দেবে আর কি। এই নভেম্বর মাসে বিহারেও দেখতে হবে আমাদের, পশ্চিমবঙ্গ আর আসামে মার্চ এপ্রিল 2026 আমাদের দেখতে হবে। তো দিস ইজ দ্য ডোমেস্টিক পলিটিক্যাল যে সিচুয়েশন সেটাই। চন্দনদা, আমি একটু বাংলাদেশ প্রসঙ্গে আসতে যাচ্ছি। সেটি হচ্ছে যে আপনি জানেন ইতিমধ্যে এই যে পেহেলগাম হত্যার হামলার পরে যেটি হয়েছে যে নদীর পানি ছেড়ে দেওয়া হয়েছে, আকস্মিক বন্যা দেখা গেছে কাশ্মীরের মুজাফফরবাদে। অনেকটা কাছাকাছি হয়তো বা আমরা বলতে পারি, সেটি হচ্ছে যে বাংলাদেশেও পট পরিবর্তনের পরে আপনি জানেন 5ই আগস্টের আন্দোলন, গণ অভ্যুত্থান, এই পট পরিবর্তনের পরে বাংলাদেশেও কিছুটা আকস্মিক বন্যা দেখা দিয়েছিল। সেই সময়ও ভারতের পক্ষ থেকে হঠাৎ করেই পানি ছেড়ে দেওয়া হয়েছিল বা বাদ খুলে দেওয়া হয়েছিল, যে কারণে আমাদের একটি খুব বড় ধরনের বন্যার মাঝে বাংলাদেশকে পড়তে হয়েছে। তো আমি এই বিষয়টি উল্লেখ করার মূল কারণ হচ্ছে যে এই যে প্রতিবেশী দেশ হিসাবে আহ, ভারত একটি বৃহত্তম রাষ্ট্র আমাদের এই সাবকন্টিনেন্টের আসপেক্টে, এবং দক্ষিণ এশিয়ার ভেতরেও ভারত অন্যতম বৃহত্তম একটি রাষ্ট্র। তো প্রতিবেশী দেশগুলোর সাথে একটি বৃহত্তম রাষ্ট্র হিসাবে মিলেমিশে থাকা, একটি সুন্দর সম্পর্কের মাঝে থাকা কিন্তু ভারত আগে করেছে, আমরা দেখেছি। আমরা যদি একটু পেছনের দিকে তাকাই, কংগ্রেসের আমলে খুব শান্তিপূর্ণ একটি সহাবস্থান এই দক্ষিণ এশিয়ার মাঝে, শান্তিপূর্ণ সহাবস্থানে ভারত এবং অন্যান্য রাষ্ট্রগুলো ছিল। এই ধরনের বিষয়গুলো কেন আসছে এতটা, আমি যদি বলি নেতিবাচক বলবো কিনা জানি না, বাট আমরা যদি এইভাবে দেখি বিষয়টিকে, যে এই ধরনের একটি আগ্রাসী মনোভাব প্রতিবেশী রাষ্ট্রগুলোর প্রতি ভারত পোষণ করে থাকে, বিশেষ করে এই সরকারের আমলে। তো বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? এটি আসলে কতটুকুই যৌক্তিক এত বড় একটি রাষ্ট্রের জন্য? কেননা ভারত হচ্ছে গণতন্ত্রের জন্য বিখ্যাত, বাংলাদেশে পৃথিবীতে বিখ্যাত গণতন্ত্রের জন্য, এবং যেখানে কিনা সকল মানুষ কথা বলতে পারে, তার মত প্রকাশ করতে পারে, এমন একটি রাষ্ট্রকে অনেকে আদর্শ হিসেবে দেখে থাকতো। তো সেই জায়গা থেকে ভারতের এই দৃষ্টিভঙ্গি আপনি কিভাবে দেখছেন? আচ্ছা, হ্যাঁ। তো প্রথমে বলি যে গত বছর যেই বন্যাটা হয়েছিল আর কি, ফেনী এবং আরো দু একটা ডিস্ট্রিক্ট মিলিয়ে, সেইটা পার্টলি প্রচুর বৃষ্টি হয়েছিল সেই সময় এখানে। আর আমাদের ওখানে
যে ড্যামগুলো ছিল, যেটা আমি শুনেছি আর কি, সেই ড্যামগুলো ওভারফ্লো করে গিয়েছিল আর কি, এত বৃষ্টি হয়েছিল। তো তখন কিন্তু একটা মিসকনসেপশন তৈরি হয়েছিল যে ভারতের তরফ থেকে পানি ছেড়ে দেওয়া হয়েছে বলে ফেনী, কুমিল্লা এইসব এলাকায় নাকি ফ্লাড হয়েছিল। সেই ফ্লাডটা কিন্তু ফ্লাড গেটস গুলো খুলে দেওয়ার জন্য হয়নি সেভাবে, হলে কিন্তু আরো ক্ষয়ক্ষতি হতো আর কি। সেটা প্রাইমারিলি হয়েছে কেন কিনা আপস্ট্রিমে যে ড্যাম গুলো ছিল ত্রিপুরাতে, সেগুলো ওভারফ্লো করে গিয়েছিল। আচ্ছা, এটা হলো একটা পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে এই সরকার আসার পর আগে যে একটা এক ধরনের যেটা আমরা বলতাম একটা ফ্রেন্ডলি রিলেশন, ওয়ার্ম রিলেশনস, সেটা মোটামুটি একটা ছিল। বর্ডারে কিন্তু টেনশন হতো, বর্ডারে ফায়ারিংও হতো। তো আমাদের সেটা ভুলে গেলে চলবে না যে এভরিথিং ওয়াজ হাঙ্কি ডোরি। সেটা ইউনূস সরকার আসার আগে, যখন আমরা যেটাকে বলি সো কল্ড ফ্রেন্ডলি রিলেশনস, ওয়ার্ম রিলেশনস, সেটা থাকা সত্ত্বেও কিন্তু এই ঘটনাগুলো ঘটতো। কিন্তু সেগুলোকে ওইভাবে সেই সময় সরকার সেগুলোকে সেইভাবে প্রজেক্ট হয়তো করতো না। বাট ইউনূস সরকার আসার পর আর কি এই জিনিসগুলোকে অনেক প্রকটভাবে দেখা হচ্ছে আর কি। সেটা বাংলাদেশ সেটাকে মানে সেটা বাংলাদেশ তরফ থেকেই হয়তো হচ্ছে। কিন্তু আমরা এটা দেখেছি যে 8 মাস চলে যাওয়ার পর আর কি, 5ই অগস্ট থেকে যদি আমরা দেখি, 8 মাস হয়ে যাওয়ার পর আমরা প্রথম পলিটিক্যাল এনগেজমেন্ট, কিছু কিছু বিউরোক্রেটিক এনগেজমেন্ট হয়েছিল। আমাদের ফরেন সেক্রেটারি ঢাকা গিয়েছিলেন ডিসেম্বর মাসে, ইন দ্য ব্যাকড্রপ অফ দি সো কল্ড অ্যাটাকস অন মাইনরিটিস, যেটা অনেকে বলে আর কি। মিস্টার বিক্রম মিস্ত্রি গিয়েছিলেন আর কি। তো বাট তার সঙ্গে হচ্ছে যে 8-8.5 মাস কোনো পলিটিক্যাল এনগেজমেন্ট ছিল না কিন্তু দুটো দেশের মধ্যে। তারপরে সাডেনলি আমরা দেখলাম যে বিমস্টেকের যে সামিটটা হলো 4 এপ্রিলের 4 তারিখে, তার আখ্যান দিয়ে আমরা দেখলাম যে একটা চেষ্টা হলো যে প্রফেসর ইউনূসকে আর মিস্টার মোদিকে একই প্ল্যাটফর্মে আনার জন্য আর কি, খুবই অল্প সময়ের জন্য। এখন ভারতের তরফ থেকে এই যে 8-8.5 মাসের যে ডিসএনগেজমেন্টটা ছিল, সেটা প্রাইমারিলি তার রেশনাল ছিল হচ্ছে যে বাংলাদেশে কোনো যখন ইলেক্টেড গভর্নমেন্ট নেই, তো আমরা এদের সঙ্গে এনগেজ করব না। কিসের ভিত্তিতে এনগেজ করব? কেন কিনা এটা তো একটা পপুলার কনসেন্টে এই সরকার আসেনি। তো যাই হোক, এই ধরনের এনগেজমেন্টকে রেজিস্ট করেছে নিউ দিল্লি। তারপরে অবশ্য 4 এপ্রিলে বাধ্য হয়েছে একটা আধা ঘন্টার মিটিং এর মধ্যে যেতে। আর আমার ধারণা হচ্ছে সেই এনগেজমেন্টটা কিন্তু মার্কিনী চাপের জন্য হয়েছে। এটা নিয়ে কোনো কথা হয় না, কিন্তু আমরা যা জানতে পারি আর মাঝে মাঝে মানে যা শুনেছি আর কি, সেটা কমপ্লিটলি মার্কিনী চাপের জন্যই হয়েছে। আর সেই চাপটা কিন্তু ভারতের ওপরে ছিল। কেন কিনা এমন একটা সিচুয়েশন তখন কিন্তু তৈরি করার একটা প্রিলিউড, যেটা বাংলাদেশে এবার ঘটতে যাবে তার প্রিলিউড আর কি, ইন আ ওয়ে। বাংলাদেশে আমরা সবাই দাদা দাদা মাঝখানে সরি টু, আমি একটু ইন্টারাপ্ট করতে চাই দাদা, একটু ইন্টারাপ্ট করতে চাই। সেটা হচ্ছে আপনি বলছিলেন যে হয়তোবা সেই বৈঠকটি আপনাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং হচ্ছে আমাদের সরকার প্রধান যিনি আছেন, অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রী ডক্টর ইউনূস সাহেবের মাঝে যে বৈঠকটি হয়েছে, সেটি মার্কিনীদের একটি চাপ থাকতে পারে। এই চাপটি আসলে কেন, এই চাপটি হঠাৎ করে এই চাপটি কেন এসেছিল, বা এখানে স্বার্থটা কি, বা কাদের স্বার্থ এখানে ইনভলভ?
ওটাই আমি, এটা পুরোপুরি মার্কিনী স্বার্থেই হচ্ছিল, এটাই আসতে যাচ্ছি আমি আর কি, যে আমরা কিন্তু আগামী দিনে একটা বড় ব্যাপার দেখতে যাচ্ছি আমাদের এই রিজনে। আর কমপ্লিট ফোকাসটা কিন্তু হচ্ছে রাখাইন স্টেটের ওপরে। সেই রাখাইন স্টেটে অনেকগুলো পার্টিজ ইনভলভ হয়ে গেছে এখন। অবভিয়াসলি আরাকান আর্মি ইনভলভ, তার সঙ্গে আমাদের আরেকটা ভারতের সঙ্গে বর্ডার আছে, সেই মিয়ানমার সেই রাজ্যের চিন স্টেটের ইনসার্জেন্ট গ্রুপসরা ইনভলভ। চিন ন্যাশনাল ফ্রন্ট, ওটা হচ্ছে পলিটিক্যাল অর্গানাইজেশন, চিন ন্যাশনাল আর্মিটা হচ্ছে ওদের ফাইটিং ফোর্স, তারা ইনভলভ। হয়তো হয়তো রোহিঙ্গিয়ার একটা সেকশনও ইনভলভ হতে পারে যদি এই কোয়ালিশনটা ঠিক মতন তৈরি করা যায়। আর সার্টেনলি আরাকান আর্মির লোকজনরা ইনভলভ, বাট মোস্ট ইম্পর্টেন্টলি সেটার মধ্যে ইনভলভ হচ্ছে বাংলাদেশ আর্মি। বাংলাদেশ আর্মি হচ্ছে এই পুরো যেটা হবে আর কি আগামী দিনে, সেটার ফালক্রামটা কিন্তু বাংলাদেশ আর্মি সেই রোলটা প্লে করবে। আর সেজন্যই আমরা এত তৎপরতা দেখছি আর কি রোহিঙ্গিয়াদের নিয়ে কথাবার্তা নিয়ে আর কি। অ্যান্ড রোহিঙ্গিয়ারা কতটা এর মধ্যে তারা অ্যাডভান্টেজিয়াস পজিশনে থাকবে, কতজন ফিরবে। আজকেই আমরা শুনছিলাম যে ফরেন মিনিস্ট্রির যে অ্যাডভাইজার মিস্টার তহিদ হোসেন, উনি অ্যাডমিট করেছেন যে বাংলাদেশ একটা এড করিডোর, হিউম্যানিটেরিয়ান এড করিডোর দিতে রাজি হয়ে গেছে, সাবজেক্ট টু সাম সাবজেক্ট টু সাম স্পেসিফিকেশনস আর কি, এগুলোকে আমরা বলতে পারি। সেগুলোকে উনি বলেননি কি হতে পারে, বাট উনি এইটুকু বলেছেন যে একটা হিউম্যানিটেরিয়ান এড করিডোর বাংলাদেশে হবে আর কি, বাংলাদেশ থেকে রাখাইনে, যাতে করে রোহিঙ্গিয়া রিফিউজি যারা আছে তারা যেতে পারবে। কিন্তু আমাদের খুব কেয়ারফুলি এই জিনিসটাকে দেখতে হবে যে সেই হিউম্যানিটেরিয়ান করিডোরটা রোহিঙ্গিয়াদের সামনে রেখে কি আরাকান আর্মিকে সাপোর্ট করার মতন সাপ্লাইজ দিয়ে, লজিস্টিক্স দিয়ে সেটা করার কাভার তৈরি করা হচ্ছে। তো উই হ্যাভ টু বি এক্সট্রিমলি কেয়ারফুল এই জিনিসটাকে দেখবার জন্য। তো একটা এটা কবে শুরু হবে এই ধরনের একটা অপারেশন আমরা কেউ বলতে পারি না এখনই, কিন্তু যা পরিস্থিতি দেখছি আমরা, এর মধ্যে ইউএন ইনভলভ, এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ইনভলভ। আপনারা দেখবেন এই মাসেরই মাঝামাঝি নাগাদ তিনজন মার্কিনী স্টেট ডিপার্টমেন্টের লোকজন ওনারা এসেছিলেন, অফিসিয়ালসরা, তিনজন শুধু না, তাদের সঙ্গে সাপোর্ট স্টাফও ছিল। তো প্রায় 15-র মতন লোকজন এসছিল আর কি বাংলাদেশে। তারা নানান স্তরে কথা বলেছে। তারপরে এরা চট্টগ্রাম হিল ট্র্যাক্টেও গিয়েছিল, কক্সবাজারের দিকেও গিয়েছিল। তো আমরা জানি না তারা কতটা পুরোপুরি ট্যুর করেছে ওই এলাকাগুলোকে। আর আমরা এটা জানি, আমি নিজেও লিখেছি যে শিলখালি বলে একটা জায়গা আছে টেকনাফের থেকে 30 কিলোমিটার উত্তরে, সেখানে বাংলাদেশ আর্মি কিন্তু একটা জমি নিয়ে রেখেছে অলরেডি। সেই জমি থেকেই কিন্তু বলা হচ্ছে যে এখান থেকেই ওই যে সাপ্লাইজ গুলো লাগবে আরাকান আর্মি এই যুদ্ধে ঢোকার আর কি, সেই জিনিসগুলো ওখান থেকে হবে আর কি। কিন্তু যতটুকু এখন মনে হচ্ছে যে আমরা আগামী, এখন তো বৃষ্টি শুরু হয়ে যাবে কিছু দিনের মধ্যেই আর কি, তো এই অপারেশনটা যদি শুরু হয় তাহলে সেটা অগস্ট আর সেপ্টেম্বরের আগে কিন্তু হবে না, যা মনে হচ্ছে আর কি। আর এটা হলো একটা পার্ট। সেকেন্ড পার্টটা হচ্ছে, আর এটা কমপ্লিটলি কিন্তু মার্কিনীদের ব্যাকিং এই হচ্ছে, লেট আস মেক নো মিস্টেক অ্যাবাউট দ্যাট। আর 2 নম্বর হচ্ছে যে আমাদের এটা দেখতে হবে যে
3টে টাউনশিপ রাখাইন স্টেটে আরাকান আর্মি নেওয়া বাকি। 17টা টাউনশিপ আছে টোটালি, তার মধ্যে থেকে 14টা তারা অলরেডি ক্যাপচার করেছে। 3টে টাউনশিপ বাকি, একটা হচ্ছে সিতওয়ে, আরেকটা হচ্ছে চকফিউ, আর 3 নম্বর হচ্ছে মানং বলে। আর এগুলো সবকটাই 3টেই কিন্তু অ্যালং দ্য কোস্ট। এর মধ্যে সিতওয়ে হচ্ছে রাখাইন স্টেটের ক্যাপিটাল, আর চকফিউতে চাইনিজদের কিন্তু $7 to $8 বিলিয়ন ইনভেস্টমেন্ট আছে, ইনক্লুডিং একটা অয়েল আর গ্যাস পাইপলাইন যেটা কুনমিং অব্দি যায় চায়নায়। তো আমাদের এটা ইটস ভেরি অবভিয়াস যে চাইনিজরা কিন্তু এই জিনিসটাকে অ্যাট এনি কস্ট প্রোটেক্ট করবে। তার জন্য তাদের যদি মিলিটারিলি মিয়ানমার হুন্টা ফোর্সেসদের আরো বেশি সাপোর্ট দিতে হয়, সেটা কিন্তু চাইনিজরা পিছু হটবে না, বরঞ্চ খুব প্রোঅ্যাক্টিভলি সেই সাপোর্টটা দেবে। আর ইন দ্য ইভেন্ট অফ a war, in the event of battlefield action, তখন কিন্তু আরেকটা জিনিস ফ্যাক্টর আমাদের মনে রাখতে হবে, মিয়ানমার মিলিটারি হুন্টার কিন্তু এয়ারফোর্সের সাপোর্টটা থাকবে। তো সেই এয়ারফোর্সের সাপোর্টটা যদি থাকে, আর তাতে যদি আরাকান আর্মিকে পিছে হটতে হয়, তখন কি ধরনের প্রতিক্রিয়া হবে বাংলাদেশে, সেটা আমাদের দেখতে হবে। বাংলাদেশ তো যা মনে হচ্ছে আর কি, মার্কিনীদের কথায় এখন চলছে, কিন্তু মিলিটারি সেটব্যাক যদি হয় আরাকান আর্মির, তখন বাংলাদেশ আর্মির কি ধরনের অবস্থান হবে সেটা আমাদের দেখতে হবে। ধন্যবাদ। আমি প্রফেসর জনাব ফাহাদ, আপনার কাছে আমি একটু আগে প্রখ্যাত সাংবাদিক চন্দন দা যে বিষয়গুলো নিয়ে বলছিলেন, যে মার্কিনদের স্বার্থ, আরাকান ইস্যু, বাংলাদেশের সাথে আরাকান ইস্যুর কোনো একটা ইনভলভমেন্ট, সবকিছু মিলে উনি একটি বিশ্লেষণ দিচ্ছিলেন। আপনি এই বিষয়টিকে কিভাবে দেখেন? আপনার কাছ থেকেও একটি বিশ্লেষণ জানতে চাচ্ছি যে ওনার এই কথাগুলোকে আপনি কোন জায়গা থেকে দেখছেন। আমি যেটা দেখছি সেটা হচ্ছে যে উনি যে অ্যানালিসিসটা করেছেন, আমি এটার সাথে সব দিক থেকে সম্পূর্ণ একমত না হলেও অনেক দিক থেকে আমি ওনার সাথে একমত, অনেক অংশের সাথেই আমি একমত। এবং আপনারা বোধহয় জানেন যে আমেরিকা যে ধরনের একটা সুযোগ পেয়েছে ইন দিস কন্টিনেন্ট, স্পেশালি আমরা যদি এই অঞ্চলটার কথা বলি যেটাকে আমরা বলছি রাখাইন, তাহলে সেখানে আমরা যদি বলি যে রোহিঙ্গাদের আপনার রিপেট্রিয়েট করা, অর তাদেরকে সেখানে সেটেল করা, অ্যান্ড এই পুরা যে আরাকান স্টেট, এখানে আমেরিকা তার যে ফরেন পলিসি আছে, যেমন ফর এক্সাম্পল ডেমোক্রেসি, ফ্রিডম অফ স্পিচ, তারপরে হচ্ছে হিউম্যান রাইটস, তো এগুলো সবকিছু মিলিয়ে আমেরিকা এখানে একটি রোল প্লে করবে, এখানে কোনো সন্দেহ নেই। এবং এখানে আমেরিকা রোল প্লে করার যে সুযোগ পেয়েছে, সেটা আমেরিকা আমার দৃষ্টিকোণ থেকে মনে হচ্ছে যে দে আর নট গোনা রুইন ইট, কারণ এখানে তারা একটা সুযোগ পেয়েছে অনেক বছর পর, অনেক সময় পর। এখন কথা হচ্ছে, উনি যেটা একটা কথা বললেন, খুব সুন্দর একটা কথা বলেছেন, সেটা হচ্ছে যে কোনো একটা যুদ্ধে যখন যুদ্ধ শুরু হয় তখন কিন্তু একটা জিনিস আছে, এটাকে বলে এয়ার সাপোর্ট অর ক্লোজ ইন এয়ার সাপোর্ট। এটা ছাড়া কিন্তু যখন হেভি অ্যাটাকস হয় তখন সেক্ষেত্রে কিন্তু গ্রাউন্ডকে ধরে রাখা বা পোস্টকে ধরে রাখা, অর সামনের দিকে যে টেরিটরি আছে সেটা গেইন করা, এগুলো পসিবল হয় না এয়ার সাপোর্ট ছাড়া, যেটা উনি খুব কারেক্টলি পয়েন্ট আউট করেছেন। সো এই ধরনের যদি একটা জিনিস ক্রিয়েট হয় যে মিয়ানমার মিয়ানমার আর্মি ব্যাক বাই চায়না, তারা যদি ইউনো যুদ্ধে এয়ার সাপোর্টটাকে ইউজ করে, তখন আরাকান আর্মির বা তাদের সাথে অ্যালিজিয়েন্স রাখা যে সমস্ত গ্রুপস আছে বা রোহিঙ্গাস আছে, তখন তারা এটাকে কিভাবে ব্যাটেল আউট করবে, সেক্ষেত্রে বাংলাদেশের একটা রোল কি হবে। তো আমি এখানে একটা কথা বলি যে ফ্রম মাই একাডেমিক
and work experiences, I can tell you that America is a master of designing the strategies, and other stuff, war related যেসব strategies আছে তা one of the masters. এবং আপনি কিন্তু একটা জিনিস দেখবেন, সেটা হচ্ছে যে আফগানিস্তানে তারা যখন রাশিয়ানদেরকে ট্যাকল করেছে থ্রু পাকিস্তান, আফগানদের কিন্তু ওইভাবে কোনো এয়ার সাপোর্ট ছিল না। মানে when we talk about that famous Soviet-Afghan war, eh, so those Afghan warriors, they had no air support to fight against the Soviets. ওই সময় তো Soviets বলতো। But because of American strategy, একটা সময় দেখা গিয়েছে যে জিনিসটাকে এমন ভাবে সাজানো হয়েছে যে Afghans they were able to win the battle. তো এখানে যদি এরকম কোন একটা সিচুয়েশন হয়, তাহলে সেখানে এয়ার সাপোর্ট ছাড়াও এই পরিস্থিতিকে কিভাবে মোকাবেলা করা যাবে, সেটা আমার কাছে মনে হয় যদি if the America is involved, till then I'm pretty sure they can figure out some strategy. এক নাম্বার। দুই নাম্বার কথা হচ্ছে যে এখানে একটা জিনিস আমি একটু বলতে চাচ্ছিলাম, সেটা হলো যে আপনি একটা জিনিস দেখবেন, সেটা হলো যে একটু আগে যে প্রসঙ্গটা নিয়ে আমরা কথা বলছিলাম, যে ভারত পাকিস্তান এসকেলেশন, সেখানে পাকিস্তান কিন্তু ভারতের কাছে এটার একটা আন্তর্জাতিক তদন্ত, এভিডেন্স সবকিছু কিন্তু চেয়েছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু ভারতের পক্ষ থেকে যে এভিডেন্স যেটাকে তারা ইন্টারন্যাশনালি প্রেজেন্ট করবে, সেটা কিন্তু এখনো তারা প্রেজেন্ট করেনি, এক নাম্বার। দুই নাম্বার কথা হচ্ছে যে ইন্ডিয়া ইজ আ ইন্ডিয়া ইজ আ রাইজিং পাওয়ার, রিজিনাল পাওয়ার, তাদের হাইটেক অনেক equipments আছে, I'm pretty sure they have satellites, they're sending ships to moon, তাই না? তো এত কিছু থাকা সত্ত্বেও এখন পর্যন্ত কেন তারা digital footprints of those terrorists and আপনার স্যাটেলাইট ইমেজিং এর মাধ্যমে তাদেরকে ট্র্যাক করতে পারছে না? It is a big question to me. আমি এটাতে খুব সারপ্রাইজড। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে যেই জায়গাটার কথা বলা হয়েছে, ইট ইজ কনসিডার্ড অ্যাজ মিনি সুইজারল্যান্ড, এবং ইন্ডিয়ার কিন্তু ওয়ান অফ দ্য ফাইনেস্ট টুরিস্ট স্পট, ঠিক আছে? তো সেখানে কিন্তু অলরেডি কিন্তু এখন শুনেছি যে ক্লোজ টু, দাদা আরো ভালো বলতে পারবেন, আমি শুনেছি যে 2000 এর মতো টুরিস্টস নাকি ওখানে অ্যাকোমোডেট করা যায়, ওখানে নাকি তারা যায় এবং তারা যে অবকাশকালীন সময় আছে সেটা তারা কাটান। এটা যদি হয়ে থাকে, তাহলে হোয়াট অ্যাবাউট দ্য সিকিউরিটি? কারণ সেখানে কিন্তু অলরেডি সবকিছু মিলিয়ে আই থিঙ্ক ক্লোজ টু 800,000, মানে 8 লাখের মতো ইন্ডিয়ান ফোর্স কিন্তু ওখানে আছে। So if someone says now from the India's point of view that this is our intelligence failure, তাহলে এই ফেলিয়ার কেন হয়েছে এবং এটার পেছনে কি কারণ আছে, এটা কিন্তু আমার মনে হয় ভারতীয় জাতির সামনে এবং ওয়ার্ল্ডের সামনে তাদের প্রেজেন্ট করা উচিত, ঠিক আছে? আরেকটা জিনিস হচ্ছে যে আপনি দেখবেন যে আমাদের যে এখানে যে অঞ্চলটা আছে, যেটা আমরা বলছি যেটা হচ্ছে রাখাইন কিন্তু জিওপলিটিক্যালি ইজ a very important spot. It is an important spot for the US and its allies. It is an important spot for China. কারণ আপনি যদি নিচের দিকে নামেন, যদি আমেরিকান ইনভলভমেন্ট এখানে হয়ে যায় in the future, it is big threat for China, because হচ্ছে নিচের দিকে যদি আপনি নামতে থাকেন, তাহলে দেখবেন একসাথে কিন্তু থাইল্যান্ড আসবে। সো থাইল্যান্ড, জাপান, সেখানে কিন্তু খুব সিগনিফিক্যান্ট আমেরিকান ইনভলভমেন্টস আছে। Let's not forget that. So what he said, those coastal places where Chinese, they had investments, like billions of dollars of investments, এখন এটাকে চায়না কিভাবে প্রোটেক্ট করবে, এবং চায়না
মিয়ানমার আর্মিকে কিভাবে হেল্প করবে, জান্তাকে কিভাবে হেল্প করবে এবং সেটাকে কিভাবে ট্যাকেল করবে। The Arakan army, and of course, if USA had any sort of relation to them and USA want to help them out and with its allies, খুবই ইন্টারেস্টিং এবং এটা দেখতে হবে। থ্যাংক ইউ। ধন্যবাদ। আমি চন্দন নদী দাদা, আপনার কাছে আবারও আসি, একটি বিষয় জানি। সেটি হচ্ছে যে আপনি তো জানেন যে ভারতে আর্টিকেল 370 যেটি ছিল কাশ্মীরের বিশেষ মর্যাদা, সেটি বাতিল করা হয়েছে এবং একই সাথে দিয়ে সম্প্রতি ওয়াকফ আইন নিয়ে কথা হচ্ছে, যেটি নিয়ে অনেক দাঙ্গা হাঙ্গামা হয়েছে। এটির সাথে আমি আরেকটি বিষয়ে জানবো, সেটি হচ্ছে অখণ্ড ভারতের একটি মানচিত্র ন্যাশনাল পার্লামেন্টে একবার প্রদর্শিত হয়েছিল ভারতের। তো এই দুটো বিষয় আমি একটু জানবো, এভাবে জানবো বিষয়টি, সেটি হচ্ছে যে এই যে আর্টিকেল 370 বাতিল, এই যে ওয়াকফ আইন মুসলিমদের ছিল, এই বিষয় যে বিষয়টি মুসলিমদেরকে নিধনের জন্য অনেকে বলা হচ্ছে, অনেক গণমাধ্যমের সংবাদ প্রকাশিত হচ্ছে মুসলিম নিধনের জন্য মূলত এই ওয়াকফ আইন বাতিল করা হয়েছে। আবার একই সাথে দিয়ে এর আগে যে ভারতের পার্লামেন্টে এই যে একটি অখণ্ড ভারতের মানচিত্র, আসলে এটির মিনিং কি, এটির তাৎপর্য কি, এটি কেন দেখানো হয়েছিল, বা এটির কি কোনো উদ্দেশ্য রয়েছে কি, ভবিষ্যৎ কোনো পরিকল্পনা রয়েছে কি? শোনেন, এই যে অখণ্ড ভারতের যে একটা স্বপ্ন, এটা আমাদের রাইট উইং এর বহুকালের স্বপ্ন। হ্যাঁ, আপনি যদি এই যে আরএসএস এর যে ফাউন্ডার ছিলেন মিস্টার এম.এস. গোলওয়ালকার, ওনার বইটা যদি পড়েন, এক নম্বর হচ্ছে ওনার বইটা ইজ আনরিডেবল, ও পড়াও যায় না। তো ওনার নাই মাথা না মুন্ডু, কোনো কোনো লজিক নাই সেই বইয়ের। মানে যা হয় ফ্যাসিস্টদের এই ধরনেরই চিন্তা ভাবনা হয় আর কি, মানে ইললজিক্যাল কথাবার্তা। হ্যাঁ, তো ওই বইতে বলা আছে ইন্ডিয়া ইজ দ্য সেন্টার অফ দ্য মানে মানে আর্থ আর কি। এগুলো কেউ মেনে নেয়? এইসব হাবি যাবি। মানে আই এম সরি, আমি খুব চলতি বাংলায় কথা বলছি, বাট দ্যাট ইজ হাউ ইট নিডস টু বি ডিসক্রাইব। তো অখণ্ড ভারতের ব্যাপারটা ইজ এটা এটা লোকেদের যারা রাইট উইং এর বিলিভ করে আর কি, যারা রাইট উইং কে সাপোর্ট করে বা তাদের মাথায় এগুলো আছে। হ্যাঁ, যে আমাদের একটা ভারত ছিল একটা এক সময়, যেটা ওই প্রান্ত থেকে ওই প্রান্ত অব্দি ছিল, সেটা আমরা দেখতে চাই আর কি। হ্যাঁ, তো এগুলো হচ্ছে যেটা আমরা বাঙাল ভাষায় বলি না, ছাগলে কিনা খায় আর পাগলে কিনা কয়, এইটা আর কি। হ্যাঁ, এতে এতে মোবিলাইজ করা যায়, হয়তো এতে মানুষদের একটা এক ধরনের চিন্তা ভাবনার মধ্যে রাখা যায়, কিন্তু রিয়ালিটির সঙ্গে কমপ্লিটলি ইয়ে মানে অনেকে এটাও বলেছে যে আমরা বাংলাদেশের হয়তো কিছু অংশ তার মধ্যে থাকবে আর কি। আচ্ছা, একটা ইন্ডিপেন্ডেন্ট রাজ্য আর কি, তাকে যদি কোনোভাবে কেউ ক্ষতি করে আর কি টেরিটোরিয়ালি, সেটা কি সেই রাজ্য মেনে নেবে, যতই ছোট হোক আর কি? আমাদের যদি কেউ ক্ষতি করতে চায় ভারতকে, ধরুন চায়না ক্ষতি করতে চায় আর করেওছে, আমরা হয়তো আমরা কি বাই এন্ড লার্জ মেনে নিয়েছি সেটা? আমাদের জন্য 1962 কিন্তু ইজ এ ভেরি শেমফুল ইভেন্ট ইন আওয়ার হিস্ট্রি। হ্যাঁ, তো আমরা কি সেটা মেনে নিয়েছি? মানিনি। হ্যাঁ, whereas আমাদের জমি কিন্তু চলে গিয়েছে। 1947-এও আমরা দেখেছি, ইমিডিয়েটলি আফটার ইন্ডিপেন্ডেন্স কাশ্মীরের কিছু অংশ পাকিস্তান নিয়ে নিয়েছিল। সেই কাশ্মীরের কিছু অংশ আবার চায়নাকে আকসাই চীন বলে বলা হয়, সেটা চায়নাকে দেওয়া হয়ে গেছে। সেগুলো কি আমরা মেনে নিয়েছি? আমরা আমাদের ম্যাপে কিন্তু ওই অরিজিনাল কাশ্মীরের ম্যাপটাকেই রাখি আর কি। আর সেটা কি কেউ সেটা থেকে ডিভিয়েট করলে কিন্তু তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া নেওয়া হয়। তো এটা হচ্ছে একটা একটা নেশনের ইমাজিনড এর ইয়ের মধ্যে থাকে আর কি। তো সেটা একটা কথা আর কি। ২ নম্বর হচ্ছে ধরুন আপনি বললেন একটা হলো ওয়াকফ, 370। একটা হচ্ছে ওয়াকফ জি, আর ওয়াকফ। 370। আচ্ছা, 370টা তো আমরা দেখতেই পাচ্ছি। 370 যখন এটাকে বাতিল করা হলো, তখন বলা হয়েছিল 370 চলে গেলে টেরোরিজম চলে যাবে। হুম, আর 370 চলে গেলে জম্মু কাশ্মীর তার মধ্যে কোনো করাপশন থাকবে না, দারুণ গভর্নেন্স হবে, মানে
দারুণ ব্যাপার হবে আর কি। হ্যাঁ, ওখানে কোনো প্রবলেম হবে না, যেটা আগে অন্যান্য সরকারের সঙ্গে সেই জিনিসগুলোকে অ্যাসোসিয়েট করা হতো। কিন্তু তাতে কি কোনো ডিফারেন্স আমরা দেখেছি? টেররিস্ট অ্যাটাকস কিন্তু ঘটে গেছে, মানে ছোট বড় মিলিয়ে ঘটেছে। পুলওয়ামা 2019-এ হলো, তারপরে 370 বাতিল হলো, তারপরে এখন উম, আহ, এটা এই পাহলগামটা ঘটলো আর কি। তো আমাদের বলতে হবে যে এটা প্রবলেমটা 370 থাকলো কি থাকলো না সেটা না, প্রবলেমটা হচ্ছে আমরা আমাদের দেশের যে যারা মানে এই যে সিকিউরিটির চার্জে আছে, তারা কি সেই জিনিসটাকে তাদের কাজটাকে ঠিকমতো করছে, নাকি আমাদের তো একটা হিস্ট্রি আছে যে ইন্টেলিজেন্স ফেলিয়ারের হিস্ট্রি আছে। আমি কেন কার্গিলের কথা তুললাম প্রথম দিকে, কার্গিলেও কিন্তু একই জিনিস ঘটেছিল, আমরা জানতামই না পাকিস্তানি সৈন্যরা ঢুকে এসছে ভারতের মধ্যে। হ্যাঁ, তারপরে যখন যেটা জানলাম, সে ধরলো চললো 1.5 মাস ধরে যুদ্ধ চললো আর কি। ওই ওখানটাকে খুব সীমিত ভাবেই ওই জায়গাটায় হলো আর কি, কিন্তু হলো। তো এটা একটা হিস্ট্রি আছে। আর রইল হচ্ছে ওয়াকফ বোর্ড, ওয়াকফ বোর্ডের যে ব্যাপারটা, আচ্ছা ওয়াকফ বোর্ডের ব্যাপারটা মডার্নাইজ করা রুম ছিল, আছেও, আর দরকারও। কেন কিনা এই ওয়াকফের যে প্রপার্টি গুলো নিয়ে প্রচুর নয়ছয় হয়েছে নানান স্টেটে, পশ্চিমবঙ্গেও হয়েছে, নানান ধরনের বিতর্কর মধ্যে গেছে এই এই প্রপার্টি গুলো। এগুলো নিয়ে নানান ধরনের কারাপশন হয়েছে, নানান ধরনের হাত বদল হয়েছে, যেটা একটা রেগুলারাইজ করার জায়গা নিশ্চয়ই ছিল। কিন্তু যেখানে প্রবলেমটা হচ্ছে, আর সেটা কিছুটা আমাদের ইউপিতে অলরেডি দেখা গেছে, সেটা হচ্ছে যে এই ওয়াকফের আইনগুলোকে যেটা নিয়ে প্রবলেম সেটা হচ্ছে যে যেটা মুসলিমসদের প্রপার্টি, তার মধ্যে যে কমিটিগুলো এখন গঠন হবে তাতে নন মুসলিমসও থাকবে। হ্যাঁ, আমি ইন প্রিন্সিপাল সেটা খারাপ মনে করি না আর কি। হ্যাঁ, কেন কিনা ফ্রম এ সেকুলার পার্সপেক্টিভ দেখতে গেলে আমাদের দেখতে হবে যে সত্যি কি এই প্রপার্টি গুলো মুসলমানদের সোশ্যাল আপলিফমেন্টের জন্য যেটা হয় আর কি, এই ধরুন লাইব্রেরি বা এডুকেশনাল ইনস্টিটিউশন বা অন্য ধরনের সোশিও রিলিজিয়াস ইনস্টিটিউশন, সেগুলো কি বা জমি, সেই জিনিসগুলো কি সত্যি মুসলমানদের ভালোর জন্য কাজের জন্য হচ্ছে, সেটা একটা কথা। কিন্তু উম, কিন্তু এটার পেছনে একটা এক্সপ্লেনেশন আছে, যে এটা একটা আনাদার এই বিজেপি গভর্নমেন্টের আরেকটা চাল, যেটাতে ওই ঠিক যেরকম আমাদের ট্রিপল তালাক নিয়ে হয়েছিল, আমাদের দেশে কিন্তু ট্রিপল তালাকের কনসেপ্ট প্রায় নেই। হ্যাঁ, কেউ মানেও না, মুসলমানরাও মানে না এটা। কিন্তু এটা ঠিক কখন হলো? 2017-র ইউপি ইলেকশনের ঠিক আগে হলো এই ব্যাপারটা। তখন আমি ইউপি ট্যুর করেছিলাম, তখন ট্যুর করে আমি যেটা জানতে পেরেছিলাম যে তখন মাত্র এই আইনটা চালু করবে ভাবছিল আর কি। আর ওরা চেষ্টা করেছিল যাতে কি কমিউনিটি যেটা, সেটা যাতে জেন্ডার লাইনসে ডিভাইড হয় আর কি। হ্যাঁ, যাতে কি মুসলিম মহিলারা একটা অবস্থান নেয়, প্রো গভর্নমেন্ট প্রো বিজেপি অবস্থান নেয়, যাতে কি তাদের লিবারেট করা হচ্ছে। হ্যাঁ, কিন্তু আমাদের দেশে রিয়ালিস্টিক্যালি স্পিকিং আমাদের দেশে কিন্তু ট্রিপল তালাকের কনসেপ্টটা কিন্তু কালচারালি প্রেভ্যালেন্ট না। আমার মনে হয় হয়তো বাংলাদেশেও না। তো তো এই জিনিসটাকে এই জিনিসটা আমি ইকুয়েট করছি ওয়াকফের এটাকে ওই ট্রিপল তালাকের ইস্যুর মতন আর কি। হ্যাঁ, যেখানে মুসলিম যে সমাজটা আছে, কমিউনিটিটা আছে, তার মধ্যে একটা বিভাজন সৃষ্টি করার জন্য এই জিনিসটা করা হয়েছে, যাতে কি ইউনাইটেড ভাবে মুসলিমসরা যেটা ভোট দেয়, যেমনি ইউপিতে সমাজবাদী পার্টিকে দেয়, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকে দেয়, কেরালাতে আবার মুসলমানরা আম আর কংগ্রেস দুজনকেই দেয়। কেন কিনা ওরা ওই সেকুলার ফোর্সের ব্যাপারটাকে মোটামুটি রেখেছে একটা জায়গায়। তো ওয়াকফের পেছনে আমার যেটা আমি যে দৃষ্টিকোণে দেখি আর কি, যে দেখি অ্যাঙ্গেলে দেখি, সেটা হচ্ছে
মুসলিম কমিউনিটির মধ্যে একটা ওয়েজ ড্রাইভ করা, এক ধরনের বিভাজন সৃষ্টি করা। তো এই তিনটে পয়েন্টে আমি এইভাবেই পুরো ব্যাপারটাকে অ্যাপ্রোচ করবার মানে এটাকে এইভাবেই দেখছি আর কি। যিনি জনাব প্রফেসর ফাহাদ, আমি আপনার কাছে একটি বিষয় জানি, সেটি হচ্ছে যে জানতে চাচ্ছি এই যে পাক ভারত উত্তেজনা যেটি এখন চলছে, তো ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ দুই দেশের পক্ষ থেকে নেওয়া হয়েছে, যেটি একদম অনুষ্ঠানের শুরুতেই বলা হচ্ছিল, আমরা বলছিলাম, আলোচনা করছিলাম। তো এই যে সিমলা চুক্তি বাতিলের যে বিষয়টি, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? এটি দুই দেশের জন্যই কতটা সংকার এবং এটির পরিণাম কোন দিকে যেতে পারে? আচ্ছা, থ্যাংক ইউ। এটাতে যাওয়ার আগে আমি একটু অখণ্ড ভারতের কথা একটু বলতে চাচ্ছি, যে অখণ্ড ভারত আসলে জিনিসটা কি। জি প্লিজ। তো জি জি। অখণ্ড ভারতটা এটা হচ্ছে আপনি বোধহয় নাম শুনেছেন মায়োরিয়ান ডাইনাস্টি, যেটার থার্ড এম্পেরর ছিলেন দ্য গ্রেট এম্পেরর অশোক, বা অনেকে বলেন আসোকা। হ্যাঁ, সম্রাট অশোকের, বাংলায় যেটাকে আমরা বলি সম্রাট অশোকের সময় থেকে অশোকের যে হিউজ আপনার এম্পায়ার ছিল, হ্যাঁ, যেটা একদম আফগানিস্তান থেকে ইট ইজ এক্সটেন্ডেড অল দ্য ওয়ে টু মিয়ানমার। হ্যাঁ, আমেরিকানদের ভাষায় বললে হবে বার্মা। আর নিচে শ্রীলঙ্কাও এটাতে অন্তর্ভুক্ত ছিল। তো এই জিনিসটাকে বিজেপি সরকার তারা ক্ষমতায় আসার পরে তারা যখন নতুন পার্লামেন্ট বিল্ডিং করেছে, সেটার মধ্যে তারা এটাকে মুরাল হিসেবে বা সেটাকে তারা এই ম্যাপটাকে দিয়েছে। এবং বিগত সরকারের সময় অ্যাজ ফার এজ আই নো, এটা কিন্তু বাংলাদেশের তরফ থেকে জানতে চাওয়া হয়েছিল, এক্সপ্লেনেশন চাওয়া হয়েছিল যে এই অখণ্ড ভারতের এটা কনসেপ্টটা কি, এবং এখানে যেহেতু বাংলাদেশও আছে। তো তখন ভারতের তরফ থেকে বলা হয়েছিল যে এটা হচ্ছে সেই সম্রাট অশোকের যে 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 এম্পায়ার ছিল, যে এক্সটেন্ডেড অল দ্য ওয়ে ফ্রম আফগানিস্তান টু মিয়ানমার, সেটা পর্যন্ত যেটা সেটা। তো এটা একটা পার্ট। এবং আপনি জানেন যে সম্রাট অশোকের সেটা হচ্ছে আসোকাস লায়ন, এটা থেকে শুরু করে আপনার অশোক চক্র যেটা, সেটাও কিন্তু ভারতীয় তিরাঙ্গা বা ভারতীয় ম্যাপে কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং সম্রাট অশোক কিন্তু ভারতের যে বুদ্ধিজম, এটা কিন্তু অনেক পেট্রোনাইজ করেছে। এটাকে প্রচার করতে এবং এটাকে সারা ভারতব্যাপী ছড়িয়ে দিতে একেবারে এটা থেকে শুরু করে বিশাল বড় অঞ্চল জুড়ে কিন্তু তার হিউজ কন্ট্রিবিউশন ছিল সম্রাট অশোকের। তো এটা একটা হিস্টোরিক্যাল পার্ট। এই হিস্টোরিক্যাল পার্টের বাইরেও একটা জিনিস আছে, সেটা হলো যে এখন এই হিস্টোরিক্যাল পার্ট অখণ্ড ভারত, এটাকে যদি আসলেই তারা চিন্তা করে থাকে, বিজেপি সরকার যদি এরকম চিন্তা করে যে আমরা এটাকে এক্সটেনশন করব, তাহলে আমার মনে হয় যে দিস সোর্ট অফ ইমাজিনেশন ইজ নট কারেক্ট। বিকজ কোনো দেশই, অ্যাজ হি মেনশনড, দাদা মেনশনড, কোনো একটা রাজ্যকে যদি বলা হয় যে আজকে অন্য রাজ্যের সাথে অ্যাড হয়ে যেতে, সেটা রাজ্যই তো অ্যাকসেপ্ট করবে না। সেক্ষেত্রে আরেকটা দেশ কিভাবে একটা দেশের সাথে অ্যাড হবে? এটা তো কখনো সম্ভব না, কারণ প্রত্যেকটা দেশ তার ন্যাশনাল অ্যান্থেম আছে, তার ন্যাশনাল ফ্ল্যাগ আছে, তার সার্বভৌমত্ব আছে, তার ন্যাশনালিজম আছে, তার ফরেন পলিসি আছে, ডিস্টিংক্ট ফরেন পলিসি আছে। সেটার বাইরে তো সে যেতে পারে না। তো এটা হচ্ছে অখণ্ড ভারত, এটা নিয়ে আমার মতামত। আর ২ নম্বর কথা যেটা, সেটা হলো যে সিমলা এগ্রিমেন্ট। তো সিমলা এগ্রিমেন্ট যেটা, সেটা হয়েছিল ইন 1972, যদিও বলে 2nd জুলাই, কিন্তু এটা অ্যাকচুয়ালি সাইন হয়েছিল 3rd of জুলাই। ঠিক আছে, 3rd of জুলাই 1972, ভারতের হিমাচল প্রদেশে। এবং এটাতে জুলফিকার আলী ভুট্টো and Indira Gandhi, former Prime Minister of India, they signed it. তো এটার কিছু সিগনিফিকেন্ট দিক আছে। যেমন প্রথম দিক হলো যে 1971 এর যে ওয়ার, 16th of ডিসেম্বরে যখন পাকিস্তান আনকন্ডিশনাল সারেন্ডার করেছিল along 93,000 troops, এই আনকন্ডিশনাল সারেন্ডারের পরে 17th of ডিসেম্বর থেকে যেটা সিজ ফায়ার হয়েছিল বিটুইন ইন্ডিয়া এন্ড পাকিস্তান, ওইটাতে কিন্তু সিজ ফায়ার লাইনটা ছিল। এবং সিমলা এগ্রিমেন্টে এসে
ওই সিজ ফায়ার লাইনটা কিন্তু পরবর্তীতে লাইন অফ কন্ট্রোল অর এলওসি, ঠিক আছে? এখন কথা হচ্ছে এই এলওসি এবং এই এগ্রিমেন্টে আরেকটা খুব ইম্পর্টেন্ট ম্যাটার আছে, সেটা হচ্ছে যে ইন্টারনাল বা বাইল্যাটারাল যে সমস্যাগুলো আছে বিটুইন ইন্ডিয়া এন্ড পাকিস্তান, স্পেশালি আই এম টকিং অ্যাবাউট দ্য কাশ্মীর ইস্যু। দ্য কাশ্মীর ইস্যুতে ওই অ্যাকর্ডিং টু দ্য Shimla Act, you shouldn't be negotiating this in the presence of third party. এটা কিন্তু এই এগ্রিমেন্টে আছে যে দুই পক্ষ একজনের সাথে আরেকজন বসে কথা বলে যৌথ সিদ্ধান্তের মাধ্যমে রিজলভ করবে, এমনকি এখানে ইউএন এরও ইনভলভমেন্ট রাখা যাবে না, ঠিক আছে? তো এই জিনিসটা যেমন একটা জিনিস আছে, এলওসি গঠিত হয়েছে, যদিও এই এলওসি গঠন হওয়ার পরেও 1984-এ ইন্ডিয়ার দিক থেকে একবার পাকিস্তানের সাথে ছোটখাটো একটা স্ট্যান্ড অফ হয়েছে। আবার পরবর্তীতে কার্গিল ওয়ার, 1999-এর যে কার্গিল ওয়ার, আরেকটা ওয়ার, ইন্ডিয়ার টাইগার হিল, সেটা পাকিস্তানের ভার্সনে বলে যে না আমাদের ইনভলভমেন্ট ছিল না, মুজাহিদিনরা করেছে। ইন্ডিয়ান ভার্সন হচ্ছে না, পাকিস্তান ইট ওয়াজ ব্যাকড বাই দ্য পাকিস্তান আর্মি, যদিও এটাতে পাকিস্তান এয়ারফোর্স ওয়াজন্ট ইনভলভড, but it was backed by the Pakistan army. So India started the invasion, full-fledged invasion করে তারা আবার টাইগার হিলকে ব্যাক করেছে এবং সেটাও আমেরিকার মধ্যস্থতা হয়েছে ওই সময় দুইটা পক্ষের এই যুদ্ধ থামানোর জন্য। তো এই যে সিমলা এগ্রিমেন্টে যে কথাটা আছে যে দুই পক্ষ একজন আরেকজনের সাথে আলোচনা করে বাইল্যাটারাল ইস্যুস গুলোকে রিজলভ করবে, সেটা কিন্তু আলটিমেটলি দোনো পক্ষ থেকেই কম বেশি মানা হয়নি, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে এইটা যদি না থাকে তাহলে কি হবে? এটা যদি না থাকে তাহলে আমি মনে করি যে ইন দ্য ফিউচারে when it comes to the stability of India and Pakistan along the lines of border, তখন কিন্তু সেই স্টেবিলিটিটা ডিসরাপ্টেড হতে পারে, কারণ একজন আরেকজনের যে এলওসি আছে সেটাকে নাও মানতে পারে, এক্সট্রা ফোর্স রাখতে পারে, এক্সেসিভ ফোর্স রাখতে পারে, কেউ কারোর ভিতর ঢুকে যাওয়ার চেষ্টা করতে পারে। এখন ঢুকে গেলেই যে যুদ্ধ হবে তা না, বাট ইটস লাইক ইরিটেটিং ম্যাটার, রাইট? আচ্ছা, এবং আমেরিকার যে ন্যাশনাল ইন্টারেস্ট আছে ইন পাকিস্তান, মানে তিনটা খুব প্রাইমারি ন্যাশনাল ইন্টারেস্ট আছে কিন্তু আমেরিকার ইন পাকিস্তান। ফার্স্ট ইন্টারেস্ট হচ্ছে যে পাকিস্তানের যে নিউক্লিয়ার আর্সেনাল আছে এটার সেফটি অ্যান্ড সিকিউরিটি, হ্যাঁ, এটাকে আমেরিকা খুব ভালোভাবে মনিটর করে, এটা কিন্তু আমেরিকার একটা ন্যাশনাল ইন্টারেস্ট ওখানে আছে, এটা একটা। দুই নাম্বার কথা হলো যে পাকিস্তানের ভেতরে যে আপনার এটা ছাড়াও আফগানিস্তানের সাথে যে পাকিস্তানের বর্ডার আছে, যেহেতু সেখানে previously there was a big war happened, আফগান সোভিয়েত ওয়ার, ওইটার পরে আফগানিস্তানে কি হচ্ছে না হচ্ছে এবং সেখানে অ্যালং দ্য লাইন বর্ডার্স কোন সন্ত্রাসী গোষ্ঠী সেটাকে অপারেট করছে কিনা, সেখানে আমেরিকান ন্যাশনাল ইন্টারেস্ট পূর্ণ হচ্ছে কিনা, সিকিউরিটি কনসার্ন আছে কিনা, এই জন্য তাদের পাকিস্তানে একটা ন্যাশনাল ইন্টারেস্ট আছে। আর থার্ড একটা ন্যাশনাল ইন্টারেস্ট আছে আমেরিকা, সেটা হচ্ছে এই যে স্টেবিলিটির কথা আমরা বলছি বিটুইন ইন্ডিয়া এন্ড পাকিস্তান বর্ডার্স, এইটাতে কোনোভাবে এই স্টেবিলিটি ডিসরাপ্টেড হয় কিনা সেই ব্যাপারেও কিন্তু আমেরিকার ন্যাশনাল ইন্টারেস্ট আছে। এখন কথা হচ্ছে সিমলা এগ্রিমেন্ট যদি না থাকে, if it's not gonna exist, then I think, and Pakistan said in contrast to the dissolution of Indus Water Treaty, তারা এটাকে ক্যান্সেল করে দিয়েছে। যদিও এক পক্ষ এইভাবে করে কোনো এগ্রিমেন্টই এভাবে ক্যান্সেল করা যায় না, বাট যদি তারা আনলফুলি এটাকে ক্যান্সেল করে দিয়ে থাকে, তাহলে আমার মনে হয় যে এই রিজনে যে তাদের স্টেবিলিটি বিটুইন ইন্ডিয়া এন্ড পাকিস্তান, এটাকে ক্ষতিগ্রস্ত করার একটা সম্ভাবনা আছে বা ক্ষতিগ্রস্ত করতে পারে। আর আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে পাকিস্তানের সাথে ওভার দি ইয়ার্স আফগানিস্তানের সম্পর্ক কিন্তু ভালো। And in Afghanistan, Taliban, they are in power.
এন্ড ওখান থেকে কিন্তু একটা জিনিস দেখা যাচ্ছে, সেটা হচ্ছে পাকিস্তানের যে বেলুচিস্তান, সেখানে কিন্তু অর খাইবার পাখতুনখোয়া, সেখানে কিন্তু ইনসার্জেন্সি হচ্ছে। সো ওইখানেও কিন্তু পাকিস্তানকে এক্সেসিভ ফোর্স রেখে, আবার এখানে যে ইন্ডিয়ার হিউজ এক্সেসিভ ফোর্স আছে, ক্লোজ টু আই থিঙ্ক 800,000 troops they have in the region of কাশ্মীর, এটাকে তাদের ট্যাকেল করা, স্ট্র্যাটেজিকলি ট্যাকটিক্যালি এটাকে ফেস করা, যদি এলওসি এক্সিস্ট না করে, তাহলে এটাতে ভারতের চেয়ে পাকিস্তান বেশি চাপে থাকবে বলে আমার কাছে মনে হয়। ধন্যবাদ। আমি একদম শেষের দিকে চলে এসেছি। আমি শ্রদ্ধেয় চন্দনদা, আমি আপনাকে দিয়ে শেষ করব। সেটি হচ্ছে বেশ কিছু ছোট ছোট বিষয় একদম সংক্ষিপ্ত আকারে আমি আপনার কাছে তুলে ধরছি আপনার ছোট ছোট মন্তব্যের জন্য। সেটি হচ্ছে বাংলাদেশ ভারত সম্পর্কে ফিরে আসি। বাংলাদেশ ভারতের সীমান্ত হত্যা সেটি থামেনি, জিরো কিলিং সেই জায়গায় আসা যায়নি। এবং আমরা সম্প্রতিও দেখেছি বিভিন্ন গণমাধ্যমে কিছু ফুটেজে দেখা যায় যে প্রায় ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাদেশিদেরকে, যারা অসহায় দরিদ্র বা হতদরিদ্র এমন অনেককে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। আবার আপনি দেখেছেন যে আজকেও সীমান্তে হত্যা হয়েছে, বিএসএফ গুলি করে হত্যা করেছে, এটি একটি বিষয়। এবং একই সাথে দিয়ে ভারতের সাথে অন্যান্য যে প্রতিবেশী যে রাষ্ট্রগুলো রয়েছে, দেশগুলো রয়েছে, তাদের সাথে সম্পর্ক খুব একটা ভালো যে যাচ্ছে তা নয়। মালদ্বীপ বা অন্যান্য যে দেশগুলো রয়েছে, সেটিও দেখা যাচ্ছে যে সম্পর্কগুলো তলানিতে বা অবনতির দিকে যাচ্ছে। এবং আরেকটি ছোট্ট করে একটি বিষয় আমি উল্লেখ করবো সেটির সাথে, সেটি হচ্ছে যে প্রায়শই দেখা যায় যে ভারতের পক্ষ থেকে বাংলাদেশ বা পাকিস্তানকে নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করা হয়, যে হয় সেটি সরকারের পক্ষ থেকে করা হয় যে বাংলাদেশ বা পাকিস্তান বা যারা মুসলিম জাতি রয়েছে, তারা হয়তো বা বিভিন্ন ভাবে বিভিন্ন ধরনের সহিংসতার সাথে জড়িত অথবা উগ্রবাদ, এই ধরনের নানা মন্তব্য, উগ্র ধরনের মন্তব্য করা হয় সরকারের পক্ষ থেকে বা বিভিন্ন মহলের পক্ষ থেকে। তো এই যে বিষয়গুলো একটি ভালো সম্পর্ককে ধরে রাখার জন্য বা একটি ভালো সম্পর্ক আরো বাধ্যকতা হিসেবে কাজ করে না। বাংলাদেশের পক্ষ থেকে সবসময় চাই যে ভারত হোক বা অন্য যে কোনো দেশ হোক, যে কোনো দেশের সাথে, প্রতিবেশী সকল দেশের সাথে বাংলাদেশ কিন্তু একটি সুন্দর চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়েই আহ, চলার চেষ্টা করে থাকে। তো এই সার্বিকভাবে দাদা, আপনি এগুলোকে কিভাবে দেখবেন একজন আন্তর্জাতিক বিশ্লেষক এবং একজন সাংবাদিক হিসেবে? আমার মনে হয় যে ভারতকে নিজের যে নিয়ার অ্যাব্রড পলিসি, সেই নিয়ার অ্যাব্রড পলিসিটাকে কিন্তু এখন রিভিউ করা উচিত আর কি। হ্যাঁ, এটা বেশ লং ওভারডিউ। এটা অনেকদিন ধরেই এই জিনিসটা নিয়ে অনেকেই আমাদের গণমাধ্যমে এগুলো নিয়ে অনেক লেখা হয়, কিন্তু আমরা কোনোভাবে দেখি না কোনো ধরনের উম, আহ, যেটাকে আমি বলি স্ট্র্যাটেজিক নাই বললাম, প্র্যাগম্যাটিক প্র্যাগম্যাটিক চিন্তাটাও আমাদের দেশে সেটা নিয়ে হয় না। বাংলাদেশের ক্ষেত্রে যখন আমি বলবো 2023-এ যখন আহ, আমরা আমাদের এই আহ, আহ, উম, পিটার হাস যখন শেখ হাসিনা গভর্নমেন্টকে চাপ দিতে শুরু করলো ফ্রি আর ফেয়ার ইলেকশনের জন্য, তখন আমরা দেখেছিলাম যে আহ, উম, একটা কথা উঠেছিল, আগেও উঠেছে, যে পিপল টু পিপল রিলেশনশিপ। সেই পিপল টু পিপল রিলেশনশিপটা খুব ভ্যালু করতো, অন্তত অ্যাটলিস্ট মানে অফিসিয়ালি আর ফর্মালি। কিন্তু প্র্যাকটিক্যালি কতটুকু হতো সেটা আমরা এখন দেখতে পাচ্ছি আর কি, যে পিপল টু পিপল রিলেশনশিপটা কোন জায়গায় এসে নেমেছে। এমন জায়গায় এসে নেমেছে যে যে অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্টটা যে তৈরি হয়েছে বাংলাদেশে, সেটা কিন্তু একটা সার্টেন লেভেল অব্দি পৌঁছে গেছে। সেখান থেকে কিন্তু হয়তো বিন্দুমাত্রও কমেনি। কিন্তু সেই জিনিসটাকে আমাদের আহ, ঠিক করাটা, দায়িত্বটা তো আমাদের, তো কেন কিনা আমাদের ক্ষতি হচ্ছে, বাংলাদেশের তো হচ্ছেই, আমাদেরও হচ্ছে। তো আমাদের বেশি হচ্ছে কেন কিনা আমাদের কলকাতায় যেই বাংলাদেশি রেস্টুরেন্ট গুলো আছে সেগুলো খালি পড়ে থাকছে, দোকানপাট গুলো যেগুলো আছে সেখানে কেনাকাটা হচ্ছে না।
যে মেডিকেল ট্যুরিজমটা হতো বাংলাদেশ থেকে কলকাতায়, সেটা হচ্ছে না। হুম। তো অ্যাজ এ রেজাল্ট ক্ষতিটা আমাদেরই হচ্ছে। কিন্তু আমাদের কি কোনো ভ্রুক্ষেপ আছে? আমাদের সরকারের কি কোনো আদৌ কোনো এগুলো নিয়ে মাথা ব্যথা আছে? আমি যখন ওই সময় 2023-এ যখন ওই অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্টটা মাত্র শুরু হলো, 2024-এ সেটা প্রায় ফুটে বেরোলো বয়কট ইন্ডিয়া বলে আর কি। তখন আমি জিজ্ঞেস করেছিলাম আমাদের সব এখানকার আমলা ঠামলাদের যারা বাংলাদেশ নিয়ে বা আমাদের গোয়েন্দা সংস্থা তাদের নিয়ে, তারা উড়িয়ে দিত, এগুলো কোনো ব্যাপারই না। হ্যাঁ। কিন্তু কিন্তু দেখুন এই ধরনের এই ধরনের অ্যাটিটিউড আর কি, এটা এটা আমাদের সব দেশের সঙ্গেই হয়েছে। কিন্তু সবাই আমাদের বলে, আমরা সাংবাদিকতা করি, তাদের অনেক ধরনের লোকেদের সঙ্গে মিশি, তারা আমাদের এই একটা সিম্পল প্রশ্ন করেন যে আপনারা কেন এরকম একটা ওস্তাদি বা দাদাগিরির ধরনের সম্পর্কে কেন চলে যাচ্ছেন আর কি। এই জিনিসটা কিন্তু 10 বছরে এই সরকার জানে, এটা না যে জানে না, এটাকে ঠিক করার মতন কোনো কিছুই করেনি। ওই যে আমরা বলি পিপল টু পিপল রিলেশনশিপ বলি, কিন্তু আমরা কোনো কিছুই করি না যাতে কি এই পিপল টু পিপল রিলেশনশিপটা সত্যি ভালো হয় আর কি। হ্যাঁ। আহ, তো এটা এটা বাংলাদেশের পক্ষে আরো বেশি স্ট্রং হয়ে যায় যখন আহ, এই বিএসএফ এর কিলিংস গুলো হয়। এটার আসল কারণটা হচ্ছে যে এই যে বিএসএফ এর লোকজনরা বাংলাদেশের আমাদের বর্ডারে পোস্টেড হয়, এরা কিন্তু বেশিরভাগই না অন্যান্য রাজ্যের লোকজন। হুম। এরা হিন্দি স্পিকিং মোটামুটি, বা অন্য কোনো রাজ্যের আর কি। বিএসএফটা একটা হিউজ অর্গানাইজেশন, তার মধ্যে নানান রাজ্যের লোকজন আসে, তাদের পোস্ট করা হয়। ওদের কিন্তু কোনো স্টেক নেই এখানে। ওরা আসে, ওরা ডিউটি করে। শিক্ষার লেভেলও খুব বেশি যে ভালো তা না। আর ফ্রাস্ট্রেশনের মধ্যে ডিউটি করে। তো আহ, তো অ্যাজ এ রেজাল্ট এই ঘটনাগুলো ঘটে। আর ইন্টারনালি কোনো পদক্ষেপ নেওয়া হয় না, কেন কিনা ইন্টারনালি পদক্ষেপ নিলে অন্য ধরনের প্রবলেম দেখা দিতে পারে। সেই জন্য ওই আর কি অফিসার্সরা অর্ডার ইস্যু করে যে তাদের সাবঅর্ডিনেটসদের, যে আপনারা দেখবেন এই কমান্ডেন্ট লেভেলে, যে আপনারা দেখবেন যাতে ফায়ারিং না হয়, অমুকটা হয়। কিন্তু অ্যাট দ্য গ্রাউন্ড এটা হয়। আরেকটা হয় হচ্ছে যে উম, এই ধরনের ডেন্সলি পপুলেটেড এরিয়াতে অনেক সময় অনেক ধরনের প্রভোকেশনও হয়। আমরা সেটা আগে দেখতাম যখন এই ক্যাটেল স্মাগলিং হতো। হ্যাঁ। ক্যাটেল স্মাগলিং এ বিএসএফ এর লোকজনরাও ইনভলভ ছিল। তখন কিন্তু অনেক সময় ন্যাশনাল সিকিউরিটির খাতিরে কিন্তু গুলি চালাতো না, ওটা নিজেদের পার্সোনাল ইন্টারেস্টের গুলি চালাতো। কোনো কিছু হয়তো ওই টাকার অঙ্কে হয়তো কোনো ইয়ে হয়ে থাকবে, এগুলো হয় আর কি। তো নানান ধরনের কারণ ইনভলভ থাকে এই ধরনের উম, ইয়েতে গুলি চালাবার পেছনে। আহ, আর রইল হচ্ছে ম্যাক্রো লেভেলে যদি আমরা দেখি, যে আমাদের পার্শ্ববর্তী যারা দেশগুলো আছে, মালদ্বীপ তো একটা আইল্যান্ড আর কি, নেপালও আমরা যদি দেখি, তো আমাদের ওই একই প্রবলেম কিন্তু সব জায়গায় হচ্ছে। এটা এখন কিভাবে অ্যাড্রেস করবে আমাদের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স বা আমাদের সরকারে উচ্চ লেভেলে আর কি এটাকে নিয়ে কিভাবে হ্যান্ডেল করবে, সেটা আমরা মাঝে মাঝে যখন এপাশ থেকে দেখি তখন মনে হয় যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মনে হয় ফায়ার ফাইটিং করছে আর কি। যেই সময় যেখানে আগুন লাগলো সেখানে নিভাতে যায় আর কি, কিন্তু রুট কজ গুলোকে কোনোভাবেই অ্যাড্রেস করে না। এই বাংলাদেশের ইস্যুটাই আমরা যদি নেই আর কি, আমরা এখন কথা বলছি না, ভিসা ইস্যু হচ্ছে না। এতে বাংলাদেশের লোকজনরা হয়তো চায়নায় চলে যাবে হেলথ ট্রিটমেন্ট, মেডিকেল ট্রিটমেন্টের জন্য, বা কেনাকাটা করতে গেলেও হয়তো ব্যাংকক চলে যাবে বা সিঙ্গাপুর চলে যাবে, হোয়াটএভার।
চায়নায় চলে যাবে। তো আমরা কিন্তু কোনোভাবে কোনো ধরনের কনফিডেন্স জোগাড় দিতে পারছি না বাংলাদেশের মানুষজনদের যে আমরা এই সম্পর্কটাকে একটা জায়গায় আনবো। তার সঙ্গে জড়িয়ে আছে হচ্ছে রিয়েল পলিটিক। এখন ইউনূস সরকারকে আমরা হয়তো মনে প্রাণে চাই না যে এই সরকারটা থাকুক, টলারেট করছি, কেন কিনা মার্কিনীরা আমাদের বাধ্য করেছে টলারেট করার জন্য আর কি, বিকজ তাদের একটা অবজেক্টিভ আছে বলে। তো এই জিনিসটা যদি এখন চলতে থাকে, দ্য সিচুয়েশন উইল অনলি ওয়ার্সেন। কেন কিনা আপনাদের দেশে কিন্তু এটাও ঠিক যে আপনারা ইলেকশন যে হবে সেটা ভুলে যান। আপনাদের বাংলাদেশে কিন্তু কোনো ইলেকশন হবে না যতদিন অবধি মিয়ানমারে অপারেশন চলবে। মিয়ানমারে অপারেশন যতদিন চলবে বাংলাদেশে কিন্তু কোনো ইলেকশন হবে না। সেই জন্যই কিন্তু ইউনূস সরকারকে আনা হয়েছে। ইউনূস সরকারকে এই জন্য আনা হয়নি যে শেখ হাসিনাকে খেদিয়ে দিয়ে সরিয়ে দিয়ে তারা বাংলাদেশকে একটা ল্যান্ড অফ মিল্ক এন্ড হানি করে ফেলবে, মানে ওভারনাইট তার অনেক রিফর্মস হয়ে যাবে, এই হয়ে যাবে, ওই হয়ে যাবে, ওগুলো ফরগেট ইট। মানে লেটস বি ভেরি ভেরি রিয়েল অ্যাবাউট দিস। এটা একদম খুব রিয়েলি চিন্তা করতে হবে। তো এটা একটা ব্যাপার রইলো। আর বাকি রইলো ইন্ডিয়ার ব্যাপারটা। সেটা আমি বললাম যে আমাদের হয়তো এই জায়গাটায় আমরা এসছি যেখানে আমাদের এটা এটা যেটা বাংলাদেশের লোকরাও বলে আমাকে আর কি, আমার বাংলাদেশের বন্ধুরা বলে যে আমরা সব চেঞ্জ করতে পারি, বউও চেঞ্জ করতে পারি, কিন্তু নেবার্স চেঞ্জ করা যায় না আর কি, তারা তো থাকবেই। এখন বাংলাদেশের ক্ষেত্রে পার্টিকুলারলি আমরা যদি দেখি যে ঠিক আছে, উই ডোন্ট হ্যাভ এ ফ্রেন্ডলি গভর্নমেন্ট দেয়ার, ওখানে অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্টস তুঙ্গে উঠেছে। ইসলামিস্টরা তাদের ইসলামিস্টদের ফান্ডামেন্টালিজম একটা তুঙ্গে উঠেছে। সেটা কিভাবে রিফ্লেক্টেড হবে অন দ্য গ্রাউন্ড আগামী দিনে কেউই জানে না আর কি। তো এই যে আনসার্টেনটি আর কি অন দ্য সিকিউরিটি ফ্রন্ট, অন দ্য পলিটিক্যাল ফ্রন্ট, সেটারই কিন্তু একটা রিফ্লেকশন হয় পিপল টু পিপল রিলেশনশিপের মধ্যে। আমাদের সঙ্গে নেপালের তো ফ্রি মুভমেন্ট আছে, কিন্তু আমাদের সঙ্গে নেপালের পলিটিক্যাল দূরত্বটা বেড়ে গেছে। ভুটানের সঙ্গে আমাদের খুবই ওয়ার্ম রিলেশনশিপ হয়তো আছে এখনো, কিন্তু সেগুলো আস্তে আস্তে লুজেন হচ্ছে। আমাদের নেবারহুডে চাইনিজ ইনফ্লুয়েন্স অনেক বাড়ছে। তার মানে এটা আমি তো এটাই ধরে নেব যে ইন্ডিয়ান ইনফ্লুয়েন্সটা কমছে। আমাদের দেশে যারা আমলারা আছে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স বা সিকিউরিটি বিউরোক্রেসিতে আর কি, তারা কি এই জিনিসগুলোকে সেইভাবে চিন্তা ভাবনা করে যে আমাদের যেখানে ঘাটতিগুলো হয়েছে সেগুলোকে আমরা কিভাবে পূরণ করব, বা আমরা কোনো ফ্রেশ মাইন্ডসেট নিয়ে, কোনো ফ্রেশ আউটলুক নিয়ে আমাদের ফরেন পলিসিটাকে অ্যাপ্রোচ করব? এর উত্তর অনেক ভারতীয়দের মধ্যে এই প্রশ্নের উত্তর অনেক ভারতীয়রাই পায় না, আমিও পাই না আর কি। তো নেট হ্যাঁ, ইন্ডিয়াস পজিশন নাও এখন এই নেবারহুডের মধ্যে প্রবাবলি দ্য ওয়ার্স্ট পজিশন ইন মেনি ইয়ার্স। প্রচুর বছরের মধ্যে এই প্রথম দেখছি আমরা যেখানে আমাদের একটা ট্রাস্ট ডেফিসিট হয়েছে আমাদের নেবার্সদের সঙ্গে। সেটা কিভাবে এই সরকার পূরণ করবে কিনা বলা মুশকিল, কেন কিনা এই সরকারের তো ডোমেস্টিক্যালিও একটা ট্রাস্ট ডেফিসিট হয়েছে। সো ইয়া। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমাদের সম্মানিত অতিথি বৃন্দ, আপনাদের দুজনকে। আমি একটা ছোট্ট জিনিস একটা মানে 1 মিনিটে শেষ করব। আমি এক্ষুনি জানতে পারলাম যে বাংলাদেশে এই পায়রা পাওয়ার প্ল্যান্টে একটা ম্যাসিভ আগুন লেগেছে, ম্যাসিভ। আমি তার ভিডিও দেখছিলাম এখন, দেখে মানে বেশ পিলে চমকাবার মতনই ভিডিও আর কি। তো এখন এর পেছনে কি কারণ, তার ইম্প্যাক্ট কি হবে, তার কিভাবে এটা ইম্প্যাক্ট করবে বাংলাদেশকে, সেটা আমাদের দেখতে হবে। প্রচন্ড লেভেলের গরম আসছে সামনে।
আর আর এই জিনিসটা কত এরিয়াকে এফেক্ট করবে সেটা আমাদের দেখতে হবে। সো সো ইয়া। দাদা, আপনার কাছে কি মনে হয়, যেহেতু আপনি মাত্রই তথ্যটি আমাদের সাথে আপনি শেয়ার করলেন, তা আপনার কাছে কি মনে হয়, এটি কি কোনো আগুন লাগার পেছনে কোনো রহস্য থাকতে পারে? এখন বলা মুশকিল। বাংলাদেশে মানে এই জাস্ট কিছুদিন আগে অব্দি আমি শুনেছিলাম যে একটা এক ধরনের অ্যাডভার্স পাওয়ার সিচুয়েশন মধ্যে হয়তো যেতে হতে পারে বাংলাদেশকে। একটা লোডশেডিং এর ব্যাপার ট্যাপারগুলো এই সময় খুব বেশি হয়। তখন তারপরে যদি এটাতে আগুন লেগে থাকে, মানে খুব বড় মাপের আগুন যদি লেগে থাকে, তাহলে ইট ইজ সার্টেনলি গোয়িং টু ইম্প্যাক্ট আ লট অফ পিপল ইন বাংলাদেশ আর কি। এটা এটা একটা লস অফ এ ন্যাশনাল অ্যাসেট আমার মনে হয়। আর আগুনের যে ইয়েটা এক্সটেন্টটা দেখে তো মনে হচ্ছে ইটস ম্যাসিভ। তো আমি ভিডিওটা আমার কাছে আছে, ইনফ্যাক্ট আই উইশ আই কুড শেয়ার ইট হিয়ার, কিন্তু আমি জানি না কিভাবে শেয়ার করতে হয়। তো বাট স্টিল, তো হ্যাঁ, এটা একটা বড় ক্ষতিকর ব্যাপার হয়ে গেল বাংলাদেশের জন্য। অসংখ্য ধন্যবাদ সম্মানিত অতিথিবৃন্দ, আপনাদের এতক্ষণ আমাদের সাথে থেকে কথা বলার জন্য আমাদের আজকের এই অনুষ্ঠানে। অসংখ্য ধন্যবাদ জনাব চন্দন নন্দী, প্রখ্যাত সাংবাদিক এবং আন্তর্জাতিক বিশ্লেষক, এবং অসংখ্য ধন্যবাদ জনাব প্রফেসর ফাহাদ, আপনাদের দুজনকে আমাদের সাথে যুক্ত থেকে এতক্ষণ কথা বলার জন্য। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনাদের সাথে আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য আপনাদেরকেও জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ, এবং আমাদের কথা এতক্ষণ মনোযোগ দিয়ে শোনার জন্য। সুপ্রিয় দর্শক, আবারও দেখা হবে নতুন অতিথি, নতুন বিষয় নিয়ে, এবং ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সতর্ক থাকুন। শুভরাত্রি।